সুপ্রিয় কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 805তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আপনাদেরকে শোনাবো রাজশাহীর ছেলে মোহাম্মদ সৈকতের জীবনের ভালোবাসা নিয়ে কলিজা কাঁপানো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই সৈকতের জীবনের গল্পটা এমন একটা গল্প, আমি আসলে স্ত্রীর সাথে থাকার জন্য সৈকত নিজেকে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত করে। আমি লাইলি মজনুর গল্প শুনেছি, শাহজাহান মমতাজের গল্প শুনেছি, এরকম অসংখ্য মানুষের ভালোবাসার গল্প শুনেছি, কিন্তু বিশ্বাস করেন আজকে সৈকতের জীবনের গল্পটা আমাকে অবাক করে দিয়েছে। শুধুমাত্র বউয়ের সাথে থাকার জন্য নিজেকে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত করেও কি সৈকত তার বউয়ের সাথে থাকতে পেরেছে? গল্পটা শুনলে আপনি চমকে দাঁড়াবেন। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহীর ভাই সৈকতের জীবনের গল্প আপনারা শুনবেন। গল্প শেষে সৈকতকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সৈকত হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে একটু দূরে, রাজশাহী শহর ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ইতালি প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি ইউরোপের দেশ ইতালিতে আমার বাবা থাকে এবং সেখান থেকে আমার বাবা আমাদের জন্য অনেক বেশি টাকা পয়সা পাঠায়। ছোটোবেলা থেকে আমি আমার জীবনে কখনো অভাব অনটন দেখিনি। আমি আর ভাইয়া অনেক সুখ শান্তিতে আমার শৈশবের দিনগুলো কাটাই। আমাদের গ্রামের ভিতরে আমার বাবাই একমাত্র ছিল ইউরোপ প্রবাসী। এছাড়া ইউরোপে আমাদের গ্রামের অন্য কোনো লোক বসবাস করতো না। বেশিরভাগ লোকগুলোই কাতার, কুয়েত, ওমান, বাহরাইন সহ মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে থাকতো। তো আমার বাবা যেহেতু ইউরোপ থাকতো, সেক্ষেত্রে আমাদের এলাকাতে আমাদের সম্মানটাও অনেক বেশি ছিল। স্কুলে, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন কাজে আমার বাবা বিদেশ থেকে প্রচুর পরিমাণের দান সরকার করতো। শৈশব পেরিয়ে আমি আমাদের এলাকারই একটা স্কুলে পড়াশোনা করতাম। আমার বড় ভাইয়ের নাম ছিল শহীদ ভাইয়া। শহীদ ভাইয়া যথেষ্ট পরিমাণে দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিল। শহীদ ভাইয়ার পড়াশোনার প্রতি কোনো মনোযোগ ছিল না। ভাইয়া খুব বেশি দুষ্টামি করতো। মানুষের গাছের পাকা ফল চুরি করে খেয়ে ফেলতো, মানুষের হাঁস মুরগি চুরি করে এনে পিকনিক করতো। এছাড়া ভাইয়ার কারণে গ্রামের কোনো মানুষ শান্তিতে ঘুমাইতে পারতো না। তারপর একটা অকারেন্স আমার ভাইয়া করেই বেড়াতো। ভাইয়া একেবারে ভাত ভাঙা গরুর মতো ছিল। ভাইকে কেউ কখনো বাঁধনে রাখতে পারতো না। ভাইয়া যা পারতো তাই করে বেড়াতো। এই দিয়ে প্রত্যেক দিন ভাইয়ার নামে বাড়ির মধ্যে দরবার কারবার আসতেই থাকতো। এবং প্রতিদিন ভাইয়ের নামে প্রচুর মানুষ অনেক দরবার নিয়ে আসতো, বিচার নিয়ে আসতো। তো মা, দাদা এই নিয়ে খুব বেশি টেনশনে পড়ে যেত। কোনোভাবে ভাইয়াকে ঠিক করা যেত না। এরকম করে সময়গুলো পাস হতে হতে একটা পর্যায়ে আমার ভাইয়া এসএসসি পরীক্ষা দেয়। এবং ভাইয়া যখন এসএসসি পরীক্ষা দেয়, ভাইয়া ওই মুহূর্তে এসএসসিতে ফেল করে। এবং এসএসসিতে ফেল করার পরে আব্বা, আম্মা, দাদা, দাদি সবাই ভাইয়ের উপরে আরও বেশি রেগে যায়, প্রচণ্ড রকম রেগে যায়। এবং রেগে যাওয়ার এক পর্যায়ে তখন আমার আব্বা আম্মা করে কি, আমার বাবার সাথে কথা, মানে আমার মা এবং আমার দাদিমণি দাদা মিলে আমার আব্বুর সাথে কথা বলে। আব্বুকে বলে যে ও তো এরকম নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে ওকে কোনোভাবে রাখা সম্ভব হচ্ছে না, ও প্রচণ্ড পরিমাণে দুষ্টমি করছে এবং পড়াশোনার প্রতিও তো মনোযোগী নেই। পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে অনেক সাবজেক্টে ফেল করছে, এখন কি করা যায়? এই বিষয়ে আমার আব্বুর সাথে আলোচনা করলে পরে আমার আব্বু তখন বলে, আমার কাছে একটা রাস্তায় খোলা আছে, সেটা হচ্ছে ওকে বিদেশে পাঠিয়ে দাও, মিডল ইস্টের কোনো একটা দেশে পাঠিয়ে দাও, সৌদি বা ওমান, বাহরাইন কোনো একটা দেশে পাঠিয়ে দাও। এবং ওখানে গেলে কষ্ট করবে, টাকা পয়সা ইনকাম করবে এবং টাকার প্রতি ওর মায়া বাড়বে, জীবন সম্বন্ধে বুঝতে পারবে। তখন আব্বা আম্মা দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে ভাইয়াকে মিডল ইস্টের কোনো একটা দেশে পাঠিয়ে দেবে। এমন করে আমাদের এলাকার লোকদের সাথে কথা বলতে শুরু করেছে, মিডল ইস্টের কোন দেশে ভালো ভিসা পাওয়া যায়। এমন করে কথা বলতে বলতে আমার ভাইয়ার জন্য কাতারের একটা ভিসা পায়। এবং যদিও ভাইয়া আসলে যাওয়ার জন্য রাজি ছিল, ভাইয়া কোনোভাবেই যাবে না। এই নিয়ে আম্মুর সাথে ভাইয়ার অনেক ঝগড়া হয়, অনেক ঝামেলা হয়। শেষ পর্যন্ত আম্মু ভাইয়াকে বোঝাতে সক্ষম হয় এবং এক পর্যায়ে ভাইয়া তখন যাবে। ভাইয়া তখন সৌদি যাবে, কাতারে যাবে। তো কি এমন ঘটনা ঘটেছে জানি না, যেদিন আমার ভাইয়া জাস্ট আম্মুকে সত্য দিল যে আম্মু, আমি যে বিদেশ যাবো এটা কিন্তু তুমি কাউকে জানাইতে পারবা না, এলাকার কাউকে জানাইও না, আমার বন্ধু বান্ধব এরকম কাউকে জানাইও না, এরকম করে আম্মুকে বলতেছে।
তখন আম্মু বলতেছে যে যা তুই বিদেশ যাবি ভালো কথা, সবাইকে জানাবো শোনাবো। আর ভাইয়ের তো ওই সময় বিদেশের বয়সও হয় নাই, মানে একরকম মানে জন্ম নিবন্ধনের কার্ড অনেক কষ্ট করে বানাইছে বয়স বাড়াইয়া, তারপর ওটা দিয়ে পাসপোর্ট করছে, মানে অনেক ঝামেলা করে পাসপোর্ট বানাইছে আর কি। পাসপোর্টের বয়স কিন্তু ভাইয়ের হয়নি। দেন ভাই তখন আম্মুকে বলতেছে যে আমি যে বিদেশ যাব, তুমি এটা কাউকে বলতে পারবে না, আমাদের তুমি আমি আর আমাদের পরিবারের মানুষেরা বাইরে কেউ জানতে পারবে না। আমাকেও খুবভাবে বলে যে সৈকত তুইও কিন্তু কথাটা কারো কাছে বলবি না যে ভাই যে বিদেশ যাব, এটা যাতে কেউ জানতে না পারে, সম্পূর্ণ গোপন রাখতে হবে। তো বিষয়টা তখন আমাকে অনেক বেশি ভাবাচ্ছিল যে কারণ কি, ভাই বিদেশ যাবে, বিদেশে যাওয়ার সময় মানুষের মসজিদে মিষ্টি দেয়, হুজুরের কাছ থেকে দোয়া নেয়, এরপরে মুরব্বিদের সাথে কথাবার্তা বলে খুব সুন্দর করে বিদেশে যায়। কিন্তু আমার ভাইয়া বিদেশ যাবে, বিষয়টা কাউকে জানাবে না, গোপন রাখতে চাচ্ছে। ভাইয়া কী এমন অকারেন্স করছে। যাই হোক, আব্বুকে যখন জানাইলো, আব্বু বললো যে উচিত মানা করছে, তোমরাও কাউকে বলার দরকার নেই, ওর জীবনটা সুন্দর হোক, ও গোপনে গোপনে কাতারে গিয়ে কিছু একটা করুক, ওকে তোমরা কেউ বাধা দিও না, আর কোনো কিছু বলার প্রয়োজন নেই। এই মর্মে তখন ভাইকে আর কেউ কোনো কিছু বললো না, আব্বু কিছু বললো না, আমিও এলাকার লোকজন কাউকে জানালাম না। খুব গোপনীয়তা রক্ষা করে আমার ভাইয়া তখন চলে গেল কাতারে। এবং কাতারে চলে যায়, ভাই যেদিন কাতারে চলে গেছে, তো কাতারে চলে যাওয়ার 3-4 দিন পরেই হঠাৎ করে আমাদের পাশের গ্রামের বন্যা নামের এক মেয়ে আছে, ওই মেয়ে ভাইয়ের সাথেই পড়াশোনা করতো। মেয়েটা কিন্তু এসএসসিতে পাশ করে, ভাইয়ে ফেল করে। ওই বন্যা আমাদের বাড়িতে এসে ওঠে। আমাদের বাড়িতে এসে ওঠার পরে মাকে খুব গালাগালি করতেছে যে আপনি গোপনে আপনার ছেলেকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন, এবং প্রতিটা মানুষ বিদেশ যাওয়ার সময় গ্রামের সবাই জানে, হুজুরে মসজিদে জানে, সবাইকে জানায়, কিন্তু আপনি কেন আপনার ছেলেকে গোপনে বিদেশ পাঠাইছেন? মানে অবশ্যই এখানে কোনো না কোনো কারণ আছে, আপনারা সব কিছু জেনে শুনে আপনার ছেলেকে পাস করাই দিয়েছেন। আমার আম্মু বলে আমি জেনে শুনে পাস করাবো, মানে আমি জেনে শুনে কী পাস করাবো, কী এমন অন্যায় করছে? তখন আমরা বন্যার মুখে শুনতে পারি যে বন্যা বলতেছে বন্যার পেটে নাকি আমার ভাইয়ার বাচ্চা আছে, মানে বন্যার পেটে আমার ভাইয়ার বাচ্চা, এবং বন্যার সাথে রিলেশন করেছে, এবং বন্যাকে বিয়ে করার কথা বলে আমার ভাইয়া তখন বন্যার পেটে বাচ্চা দিয়ে দেয়। এখন তখন আমি তখন কিন্তু অত বড় না, আমি ভাইয়ার থেকে হয়তো 1 বছর এরকম ছোট। তো আমিও পড়াশোনা করতাম, তখন ক্লাস 9-এ পড়তাম। এই অবস্থার ভিতরে এবার গিয়ে মানে বন্যা যখন এই কথা বলে, তো মানে আমার মা তো তখন খুব অবাক হয়ে যাচ্ছে, এটা কীভাবে সম্ভব, এটা তো হতেই পারে না, আমার ছেলে ছোটো মানুষ, ও এগুলো কী বোঝে? বন্যা বলে আমার পেটে যে বাচ্চা আসছে, আমার বাচ্চা 2 দিন পর দুনিয়াতে আসবে, আপনি আপনার ছেলেকে বিদেশ থেকে নিয়ে আসে একটা ডিএনএ টেস্ট করেন, তাহলে আপনি বুঝবেন যে সন্তানটা মূলত কার। আপনার ছেলে আমার সাথে 3 বছর ধরে রিলেশন করছে, এবং আমার পেটে বাচ্চা দিয়ে ওখানে বিদেশ চলে গেছে। এই বলে ও তখন বাড়ির মধ্যে প্রচণ্ড রকমের চিল্লাচিল্লি করতেছে। তো আমার দাদা তো ভীষণ সম্মানিত একজন মানুষ ছিল, দাদা তখন বলতেছে দেখ তুই এরকম চিল্লাচিল্লি করিস না, আশেপাশে থেকে যদি মানুষ আসে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে, তুই না ভালো চিল্লাইস না, এবং তুই একটা কাজ কর, তুই চলে যা, আমি রাতে তোর আব্বুর সাথে কথা বলবো। বন্যা বলে যে না আমি যাবো না, আমি মানে বন্যা পাবল আমি যাবো না, আমাকে মেরে ফেললে আমি বাড়ি থেকে যাবো না, যেহেতু আমার পেটে আপনার নাতির বাচ্চা আছে, তো আমি যাবো না, যা করার আপনারা এখানেই করবেন। তখন আমার দাদাভাই মানে দেখলো যে গ্রামের মানুষ তো খুব খারাপ হয়, এগুলো গ্রামের মানুষের কানে কানে পৌঁছে যাবে, তো একটা সময় বন্যা মানে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য দাদা বুদ্ধি খাটায়া মারে বললো যে বৌমা একটা কাজ করো, ওরে ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে তুমি দরজা আটকায় দাও। তারপর বন্যাকে ভিতরে নিয়ে আমার আম্মা দরজা আটকায় দিল। আমার দাদা তখন হাঁটতে হাঁটতে বন্যাদের বাড়ির দিকে গেল। বন্যাদের বাড়ির দিকে যাওয়ার পরে বন্যার আব্বার সাথে দেখা হলো। দেখার পরে আমার দাদা কথা বলার আগে দাদা কিন্তু যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে গেছে, আমি দাদাভাইয়ের সাথে গেছিলাম। যাওয়ার পরে বন্যার আব্বা খুব গরম, মানে কাপড় চোপড় রেডি করতেছে, থানায় চলে যাবে, মামলা করবে, তো কেন পেটে বাচ্চা আসলো এবং কেন ভেবে দিল এবং কেন তার মেয়ের সাথে মিথ্যে সম্পর্ক করে তার মেয়ের জীবন নষ্ট করলো, মানে সে থানায় চলে যাবে, কীভাবে পেটে বাচ্চা আসলো কোনোভাবেই তার ধরে রাখা যাচ্ছে না। আমার দাদা বোঝাচ্ছে যে দেখ পাগলামি করিস না, আমার নাতি যে অন্যায় করছে আমি তো আসছি, আমি তার নানা, এটার একটা সুষ্ঠু সমাধি এখানে হবে, তুই পাগলামি করিস না, তুই এরকমটা করিস না, তুই একটু শান্ত হ, ঠান্ডা হ। কিন্তু বন্যার বাবা কোনো কথা শুনতে রাজি নেই। ইনার কথাই একটা, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটেই গেছে, সে জায়গার ভিতরে তিনি মামলা করবে। এক পর্যায়ে আমার দাদা রাগ করে বলছে যা তুই মামলা কর, আমার নাতিকে তোর মেয়ের বিয়ে করছে, তোর কাছে কোনো ডকুমেন্ট আছে? যেহেতু বিয়ে করে নাই, পেটে বাচ্চা আছে, তাহলে তোর মেয়ে অবৈধ, মানে তোর মেয়ে অবৈধ, যা তুই গিয়া মামলা কর। যখন এইভাবে আমার দাদা গরম হয়ে গেছে, বন্যার বাবা তখন একটু ঠান্ডা হয়ে গেছে, একটু সফট হয়ে গেছে, হয়ে বলতেছে যে আপনি একটা মুরব্বী মানুষ হইয়া মানে দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, আপনি কেমনি এরকম কথাটা বলতে বলেন, আপনার মুখে কি একটাবার বাধা দিল না? আমার দাদা তখন বলতেছে আমি তো বয়স্ক মানুষ হইছি বলে আসছি এটার একটা সমাধা করার জন্য, কিন্তু তুই তো সমাধা চাচ্ছিস না, তুই মামলা করতে চাচ্ছিস, তুই ঝামেলা চাচ্ছিস, তাই তুই ঝামেলা কর, আমার নাতি তো আর বাংলাদেশে নাই, তুই ঝামেলা করে কী করতে পারবি, তুই কর। বন্যার তখন পুরোপুরিভাবে বোঝা যায় যে ওনার সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল। উনি তখন বসে আমার দাদারা বসে বলতেছে যে মুরব্বী মানুষ, আপনি বলেন কী করা যায়। আমার দাদা বলে যে প্রথম কথা হচ্ছে যে এই যে সম্পর্কটা,
এই সম্পর্কটার কোনো ভ্যালু নাই। মানে এটা হচ্ছে ভিত্তিহীন, যুক্তিহীন একটা সম্পর্ক। আমার নাতি যা করার তা তো করেই ফেলছে, এখন এটা সমাধা তো অন্যভাবে করতে হবে, এটা তো এইভাবে সমাধা হবে না। বন্যার বাবা তখন বলতেছে, তাহলে আপনি কীভাবে সমাধা চান? আমার দাদা বলতেছে, যদি আমি নাতির সাথে কথা বলবো, আমার নাতি যদি সত্যিই কাজ করে থাকে, তাহলে আমি মোবাইলের মাধ্যমে বন্যার সাথে ওর বিয়ে করাই দিব, মানে বিয়ে পড়াই দিব। তখন কিন্তু মোবাইলে বিয়ে হইতো, মোবাইলে বিয়ে করাই দিব, অ্যান্ড এরপরে যাওয়াবার তা পরে হবে। এই কথা হচ্ছে বন্যাকে বলতেছে, মানে বন্যার বাবাকে বলতেছে। বন্যার বাবা তখন বলে, মানে আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আমি কি আমার মেয়ে নিয়ে আপনার সাথে মিথ্যে কথা বলবো? আমার মেয়ের পেটে আপনার ছেলের বাচ্চা, আপনার নাতির বাচ্চা, এইটা আমি মিথ্যে কেন বলবো? আমি তো সত্য কথাই বলতেছি, আপনি আবার নাতিকে কেন জিজ্ঞেস করবেন? আমার দাদা বললো যে আমি নাতিরে জিজ্ঞেস করি বা যারা জিজ্ঞেস করি, তুই আজকে রাতের সময়টা আমাকে দে, এবং আজকে রাতের মধ্যেই আমি এটার একটা সমাধা তোকে করে দিব। এই কথা বলে আমার দাদা তখন আমাকে নিয়ে বাড়িতে আসলো। এর মাঝে বন্যার বাবা আবার বন্যাকে ফোন করে দিছে। আম্মু যাওয়ার পরে বললো, বন্যাকে ফোন করে বলে দিছে যে তুই সাবধান, ঘর থেকে বেরোবি না, যতক্ষণ না পর্যন্ত ওরা তোরে বিয়ে না করায়, বউ বানায় ঘরে না, মানে করে স্বীকৃতি না দেয়, প্রয়োজনে তুই মরে যাবে, তারপরে বাড়ি থেকে আসবে না। আমার আম্মু এই কথাগুলো শুনছে। শোনার পরে যাই হোক, সন্ধ্যার পরে তখন ফ্যামিলির মানুষগুলো বসছে, দাদা দাদি মা সবাই বসছে, আমিও বসছি। কারণ ভাইয়া তো বিদেশ, ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নেই। ঘণ্টাখানিক পরে ভাইয়া কাছ থেকে আসবে, দেন ভাইয়ের সাথে যোগাযোগ হবে। আর আব্বু তো নাই, আব্বুকে জানানো হয়েছে ফোনের মাধ্যমে। আব্বু তো শুই না, ভাইয়াকে গালাগালি এক শেষ। ও একটা বেয়াদব, ও যা করছে এগুলার মানে খুবভাবে হচ্ছে আব্বু গালাগালি করতেছে। তো যাই হোক, পরিবারের সবাই মিলে তখন বসলো। বসার পরে সিদ্ধান্ত হলো, আমার দাদা তখন আমার দাদিকে বলতেছে, আমার মাকে বলতেছে যে দেখো যা হবার তা তো হয়েছে, এখন এসব নিয়ে আর কথা বলে লাভ নাই। এই বিষয় নিয়ে যত লোক জানাজানি হবে, ততই আমাদের মান সম্মান নষ্ট হবে। তোমার ছেলের সাথে কথা বলি, আমার মাকে বলতেছে তোমার ছেলের সাথে কথা বলি, এবং কথা বলার পরে রাতের মধ্যে আমরা ওকে বিয়ে পড়াই দিই, রাতের মধ্যে বিয়েটা করাই দিই, মেয়েটা আমাদের বাড়িতে থাকুক। যেহেতু মেয়েটার পেটে বাচ্চা আছে, একটা মামলা টামলা হলে একটা ঝামেলা হবে, এবং গ্রামের মানুষ জানাজানি হলে আমার মান সম্মান চলে যাবে। যাই হোক, এরকম কথার ভিতরে তখন ভাইকে ফোন করা হয়। ভাই তখন রিসিভ করলে পরে প্রথমে আম্মু জিজ্ঞেস করে যে শহীদ, এটা কি সত্য, এরকম এরকম ঘটনা, এটা কি সত্য কথা? ভাই তখন চুপ করে আছে। আমার আম্মু বলে, দেখ তুই সত্য কথা বল, সত্য কথা না বলে কিন্তু সমস্যা হবে। মেয়ে কিন্তু আমাদের বাড়িতে চলে আসছে, আমাদের ঘরের মধ্যে আছে, এখন আমাদের ঘরে মেয়ে আছে। শহীদ ভাই তখন খুব চিলাচিলি করতেছে বিদেশ থেকে, ওরে ঘরে জায়গা দিলে কেন, ঘরে নিয়ে গেলা কেন, ও কিভাবে আমাদের ঘরে ঢুকলো, তুমি ঘরে কেন ঢুকাইলা? মানে এক কথায় আম্মুর সাথে খুব রাগারাগি করতেছে যে তুমি কাজটা ভালো করো নাই, এটা তুমি অন্যায় করছো, আমাদের ঘরে কেন ঢুকাইলা, ও আমাদের ঘরে কেন ঢুকবে? আম্মু বলতেছে, আরে মেয়ে উঠানে চলে আসছে, সে এখানে বিষ খাবে, ফাঁসি দিবে, মারা যাবে, তাহলে তো আমাদের আরও ফেসে যাব, আমরা আরও মান সম্মান নষ্ট হবে, যার জন্য আমরা ঘরে ঢুকাইলাম। এখন এই মেয়ে বলতেছে তার পেটে বাচ্চা আছে, এটা কি তোর বাচ্চা? আমার ভাই বলতেছে আমি জানি না। আমার আম্মু বলে, দেখ সত্য কথা বল বাবা, মিথ্যা বলিস না, এটা কি তোর বাচ্চা? ভাই বলে, আমি কী করে বলবো, আমি জানি না, ওর সাথে আমার কোনো দিন খারাপ কোনো সম্পর্ক হয় নাই। তো আমার মা বলতেছে, খারাপ সম্পর্ক না হলে বাচ্চা কী করে আসলো? ভাইয়া বলতেছে, আমি ওর সাথে প্রেম করছি, ওইটাই, আমি ওর সাথে কখনো থাকি না, কখনো অবৈধ সম্পর্ক করি না, আমি জানি না বাচ্চা কীভাবে আসছে, এবং এই বাচ্চা আমার না। ভাইয়া পুরো অস্বীকার করে। এটা আম্মু তখন কী করে, দাদাভাই বলতেছে, এই বৌমা তুমি ফোন কাটো। আম্মু ফোন কাটে, এবং আম্মু ফোন কাটার পরে দাদাভাই তখন আমার আম্মুকে বলতেছে যে তুমি কি জিজ্ঞেস করলা? আম্মু বলে, জিজ্ঞেস করলাম যে তোর সাথে মেয়ের সম্পর্ক আছে কিনা। তা আমার দাদাভাই বলে, কি বললো? আমার আম্মু বলে, হ্যাঁ ও বলছে সম্পর্ক আছে, কিন্তু বাচ্চা অস্বীকার করে। আমার দাদাভাই তখন বলতেছে, বৌমা তোমার মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি হইল না, যেহেতু ও এটাই স্বীকার করছে যে ওর সাথে মেয়ের সম্পর্ক আছে, সম্পর্ক যেহেতু আছে, বাচ্চা ওরই, বাচ্চা অন্য কার হতে যাবে কেন? সম্পর্ক ওর সাথে, বাচ্চাকে অন্য জনের হবে নাকি? এখনও বাচ্চার কথা স্বীকার করে না বা স্বীকার করবে না, যেহেতু বিয়ে করে নাই এই জন্য, কিন্তু বাচ্চা ওরই। যাই হোক, এখন ওরে বলো, আবার ফোন দাও, ফোন করে বলো যে যেন রেডি হয়, 1 ঘন্টার মধ্যে বিয়ে হবে। আম্মু তখন ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে ভাইয়া তো তখন চিল্লাচিল্লি, না আমি বিয়ে করবো কেন, আমি বিয়ে করবো না, এই বলে ভাইয়া তখন ফোনটাই বন্ধ করে দিছে। যেহেতু আম্মু বলছে তুই রেডি হয়, এখন আমরা তোর সাথে মোবাইলে বিয়ে করাবো, ভাইয়া ফোন বন্ধ করে দিছে। আয় হায়, এবার তো ঘরের ভিতরে বন্যার চিল্লাচিল্লি, বন্যা মানে ফাঁসি দিবে, মরে যাবে, গ্লাস ভাঙতেছে, ভাঙাভাঙি করতেছে, আশেপাশে মানুষ জানাজানি হয়ে যাচ্ছে। আম্মু তো তখন খুব টেনশনে পড়ে যাচ্ছে, আল্লাহ এখন আমি কী করবো? আম্মু বন্যার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে, মাথার পায়ে ধরে তুই এরকম করিস না, একটু শান্ত হ, যেটা হবার হয়েছে, আমরা এটা একটা সমাধা খুঁজে বের করব, আমরা পরিবারের সব মানুষ আছি, তুই এরকম করিস না। না, কোনোভাবেই বন্যাকে ঠিক রাখা যাচ্ছে না। বন্যার কথাই একটা যে আমি আপনাদের একজনকেও ছাড়বো না, আমি প্রত্যেকজনকে জেলের ভাত খাইয়ে ছাড়বো, মানে ওর বাবার মতো এরকম হুমকে দুমকে দিচ্ছে। দাদাভাই তখন কাছে গিয়ে বলতেছে, দেখ এরকমটা তুই করিস না, তুই আমার নাতির বয়সী, তুই আমার নাতিব, আমি তোরা মাইনে নিলাম, কিন্তু আমার নাতি তো তোরে বিয়ে করতে রাজি না। বলে, হ্যাঁ ও রাজি হবে কেন, ও তো মধু খাওয়ার কথা, ও মধু খেয়ে চলে গেছে, এখন আমাকে কেন ও বিয়ে করবে? ও তো বিয়ে করবে না। মানে এত পরিমাণের ও রাগারাগি করতেছে, ওরে কেউ বুঝাইতে পারে না, কেউ ওরে শান্ত রাখতে পারে না।
একটা পর আমার দাদা বলতেছে, দেখ আমি তোর বাবার কাছ থেকে আজকে রাতে সময়টা আনছি, এবং আজকে রাতের ভিতরে আমি কিছু একটা করব, তুই না চিল্লাচিল্লি করিস, আমাকে একটু টাইম দে, বই না আমার একটু টাইম দে। এই কথা বলে দাদাভাই তখন বাবারে কল দিল, আমার আব্বুরে কল দিয়ে বলতেছে যে দেখ তোর ছেলে তো এই ঘটনা ঘটাইছে, এখন আমি কী করবো। আব্বু তো বলে আমি কিচ্ছু জানি না, আব্বু গালাগালি করতেছে, আমি কিচ্ছু জানি না, এই সেই। পরে বাধ্য হইয়া ভাইয়াকে যে লোকে বিদেশ নিয়ে গেছে ওই লোকের বাড়িতে গেছি, গিয়া বললাম যে এখানে আপনার কোনো পরিচিত লোক আছে ভাই যেখানে কাজ করে, এরকম একটা বিপদ হয়েছে, ভাইয়ের সাথে একটু যোগাযোগ করা দরকার। উনি তখন বলল আচ্ছা ঠিক আছে। উনি তখন একটা লোকের নাম্বার দেয়, যে এই লোকটা ওর সাথে থাকে, একই রুমে থাকে, ওই লোকটারে ফোন দেন। ওই লোকটা অনেক পুরনো। তো ওই লোকটার বাড়ি ছিল হচ্ছে চট্টগ্রামে ওই লোকের বাড়ি। পরে আমরা ওই লোকের কাছে কল দিলাম, লোকটা রিসিভ করছে। করার পরে জিজ্ঞেস করলাম যে এই শহীদ কোথায়, দাদাভাই জিজ্ঞেস করলো। পরে বলে তো ও তো কম্বল মুখে দিয়ে ঘুমায় আছে, একদম কি জানি হয়েছে, বাইরে থেকে চিল্লাচিল্লি করে আসছে, এসে কম্বল মুখে দিয়ে ঘুমায় আছে। পরে আমার দাদা ওই লোকের কাছে বললো যে দেখেন আপনিও আমার নাতির মতো এই ঘটনা ঘটাই দিছে, আর আমি কী করতাম। তো ওই লোক তো তখন বলে হ্যাঁ ও তো এরকম মেয়ের সাথে দেখতাম ঘন্টার পর ঘন্টা কথা বলে, এবং মেয়েরা ছাড়াও কিচ্ছু বোঝে না। মেয়ে যখন বিয়ের কথা বললো, ও বিদেশ আসার পরও মেয়ের সাথে অনেক দিন কথা বলছে, এখন এগুলো বলতেছে। এখন দাদাভাই তখন বলে যে এখন আপনি ওরা একটু বুঝান, এখন বুঝে শুনে এটা একটা সমাধান করেন, কী করবো, মেয়ে তো আমার বাড়িতে। তো ওই লোকটা তখন ফোন কাটে নাই, লাইনে থাকে, ভাইকে ডাক দিছে যে শহীদ শহীদ উঠছে। উঠার পরে তখন বলতেছে যে এরকম মেয়ে তো তোর বাড়িতে চলে আসেন, কী করবি। ভাইয়া তো ওই লোকের গালাগালি শুরু করছে যে আপনি কীভাবে জানেন, আপনাকে কে জানাইছে, আপনার নাম্বার আমার ফ্যামিলি মানুষ কোথায় পাইছে। এবার ওই লোকটা বলতেছে যে একটা কাজ করেন, আপনি ওর কাছে ফোনটা দেন। ওই লোকটাকে বলে, লোকটা তখন ফোনটা ভাইয়ের কাছে দিল। আম্মু তখন হাউমাউ করে চিৎকার করে কাঁদতে শুরু করলো যে আমি তোর 10 মাস 10 দিন পেটে ধরছি, তোরা আমি কোলে পিটি করে মানুষ করছি, তোর ভাবে বিদেশ ছিল, তোর কোনো খোঁজ খবর নেয়, তোর কত আদর করছে, আজকে তোর কারণে আমরা মরতে বসবো। তুই যদি এই মেয়েরা এখন এই মুহূর্তে বিয়ে না করিস তাহলে আমি ফাঁসি দিব। আমি এখন তোর বাবার কসম করে বলতেছি আমি ফাঁসি দেবো। আম্মু কিন্তু সত্যি এরকম প্রিপারেশন নিচ্ছে, আম্মু ফাঁসি দেবে। ভাই তখন বিদেশ থেকে কান্নাকাটি শুরু করছে, না আম্মু তুমি কিছু করো না, আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। আম্মু বলে তোর উপর আমার অভিযোগ নেই, তোর বিয়ের বয়স হয়ে গেছে, তুই বিয়ে করবি, এখন তুই বিয়ে কর, বিয়ে করার পরে বন্যা আমাদের ঘরে থাকবে, আমি আর কোনো কথা শুনতে চাই না, এইটাই কথা শেষ, এটাই কথা ফাইনাল, তুই এখন বন্যারে বিয়ে করবি। এবার আম্মু যখন এভাবে ধরছে, ভাই তখন ঠান্ডা হয়ে গেছে। ভাই এখন কী করবে, কিছু তো করার নাই। ভাই তখন বলছে আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি এরকম করেই বলতেছো, আচ্ছা ঠিক আছে ফাইন। ভাই তখন চুপ হয়ে গেছে। এবার অনেক রাতে শেষ রাতের দিকে প্রায় আমার দাদাভাই গিয়ে আর 2-1জনকে ডাইকে আনছে, কাজী ডাইকে আনছে। তো মোবাইলের বিয়ে, তো তার মোবাইলে ভাইয়ের সাথে ওই মেয়ের বিয়ে হলো, বন্যার বিয়ে হলো। তো বিয়ে হওয়ার পরে বন্যা তখন আমাদের বাড়িতে, ভাইয়া তখন বিদেশে। ভাইয়া বাড়িতে খুব একটা ফোন দেয় না, বাড়িতে খুব একটা কথা বলে না, বন্যার সাথে তো বলেই না, বন্যার সাথে টোটালি আমার ভাইয়া কোনো যোগাযোগই রাখে না, কোনো কথাই বলে না। কথা যতটুকু বলার ততটুকু মাঝে মাঝে আম্মুর সাথে বলে, আর দাদাভাইয়ের সাথে কথা বলে, আর আমার সাথে বলে। আমার সাথেও খুব বেশি একটা বলে না, একটু বলে, কিন্তু বন্যার সাথে ভাইয়া কোনো ডিরেক্টলি কোনো যোগাযোগই করে না। এভাবে সময়টা কাটতে কাটতে অনেকগুলো দিন কেটে গেল। তো বন্যার একটা ছোটো বোন আছে, নাম হচ্ছে বর্ষা। তো বর্ষা দেখা যায় মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো বেড়ানোর জন্য। তো বর্ষাও তখন বিষয়গুলো জানতো, আম্মুকে জানাইছে। ও কিন্তু বন্যার চেয়েও ছোটো আর কি, বন্যার চেয়েও ছোটো, আমার থেকেও একটু ছোট হবে। তো এগুলো জানাইছে, জানানোর পরে এইভাবে সময়গুলো কাটতেছে। তো এরই মাঝে আবার বন্যার পেটে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা কিন্তু নষ্ট হয়ে গেছে আমাদের বাড়িতে আসার পরে। 2 মাসের মধ্যেই বেবিটা নষ্ট হয়ে গেছে, অনেক বড়, নষ্ট হয়েছে বলতে পেটে মারা গেছে আর কি, টোটাল কথা যেটা। এবং যখন পেটে মারা গেছে, মারা যাওয়ার পর ওটাকে সিজার করে তখন বের করা হয়েছে, যেহেতু বাবু পেটে মারা গেছে। এবং এটার হাত পা চোখ টোক সব কিছু কিন্তু হয়ে গেছিলো, হয়তো মাসখানিক পরে দুনিয়াতে চলে আসতো, এরকম একটা অবস্থায় ছিল। তো যাই হোক, পরে ওইটা আমরা কবর দিয়ে ফেলি, দাফন কাফন করে ফেলি, ওইটা এভাবেই গেল। তো বাচ্চাটা মারা যাওয়ার পরে তখন তো বন্যা খুবভাবে কষ্ট পায়, বন্যা ভাবি আর কি, বেবিটা মারা গেছে, খুব কষ্ট পায়। তখন এই বর্ষা আমাদের বাড়িতে থাকতে শুরু করে, বন্যা ভাবির সাথে তখন বর্ষা আমাদের বাড়িতে থাকতো। যেহেতু বন্যা ভাবি আমাদের বাড়িতে তো আর কোনো মেয়ে নেই, এবং আম্মাও তখন ঘুমায় যাইতো। দাদি তো দাদির মতোই খুবই অসুস্থ, দাদা তো দাদার মতো করেই থাকতো, আমার মতো করে থাকতাম। তো বন্যা ভাবি তো সারাদিন ঘরে একা একা বসে থাকবে, ওনার তো কোনো কাজ নাই, কোনো কাজ খুঁজে পাচ্ছে না, সারাদিন বসে বসে বাসায় কী করবে। তো যার জন্য বন্যা ভাবি তখন করলো কি, বর্ষাকে নিয়ে আসলো। বর্ষা তখন মাদ্রাসায় পড়াশোনা করতো। তো ওইখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের দিকে একটা মাদ্রাসা ওরে তখন ভর্তি করানো হয়। তা আমাদের দিকে একটা মাদ্রাসা ও তখন পড়তো। পড়াশোনার প্রতি মোটামুটি খুব মেধাবী ছিল, ভালো ছিল, পড়াশোনা করতো, ঘুরতো ফিরতো। তো বর্ষার একটা চাচাতো ভাই আছে, বন্যা ভাবির একজন চাচাতো ভাই আছে, নাম হচ্ছে দেলোয়ার। তো দেলোয়ার ভাইয়া মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, এবং দেলোয়ার ভাইয়া আসলে আমি তো আসলে অত একটা বাজার সাজার করতাম না, দাদা ভাইও আসলে খুব একটা বাজারে যাইতো না। তো দেলোয়ার ভাই হচ্ছে ফল ফ্রুট, তারপরে আমাদের বাজার তাজা যত যা লাগতো সব দেলোয়ার ভাই করে নিয়ে আসতো। দেলোয়ার ভাই এক কথায় বর্ষা এবং হচ্ছে বন্যা ওদেরকে খুব পছন্দ করতো, প্রচুর পছন্দ করতো, ওদের সব কথাই শুনতো।
তো যার জন্য বাজার সাজার থেকে যাবতীয় যত যাই কিছু লাগে সমস্ত কিছু উনি করতো, আমাদের বাড়িতে আসতো। তো বন্যার বাবা আমাদের বাড়িতে আসতো না ওই ঘটনার পরে, মানে ওই বিয়েটা এভাবে হওয়ার পরে বন্যার বাবা খুব একটা আসে বিয়ের দিনই, মানে বিয়ের রাতে যা আসছে, এরপর উনি খুব একটা আসে নাই। তো দেলোয়ার ভাই আসতো, খোঁজখবর নিত, বন্যার খোঁজখবর নিত, বর্ষার খোঁজখবর নিত, ওদের বাজার সাজা যা যা লাগতো বা মেয়েদের যা লাগতো সব কিনে দিত। ভাইয়া তো 1 টাকাও দিত না বাড়িতে, মানে শহীদ ভাইয়া টোটালি বাড়িতে কোনো টাকা দিত না, মানে প্রায় 6 মাসের মতো 1 টাকাও দেয়নি পরিবারে। তো 6 মাস পর আস্তে আস্তে আম্মুকে টাকা দিতে শুরু করে, আম্মুকে টাকা দিতে শুরু করে এবং আস্তে আস্তে বর্ণা ভাবির সাথে কথা বলতে শুরু করে। আম্মু বলে যে দেখ বিয়ে হয়ে গেছে, এখন বউ আমাদের বাড়িতে আছে, তুই যদি কথা না বলিস এটা খারাপ দেখা যায় এবং লোকে মানে লোক মানুষ এটা নিয়ে খারাপ কথা বলে, তুই ওর সাথে কথা বল। আমি যখন জোর করে তখন ভাইয়া মাঝে মাঝে একটু কথা বলে, বাট ওরকম না যে বউয়ের সাথে কথা বলবেই বা বউয়ের সাথে কথা না বললে ভালো লাগে না, ওরকম কোনো কিছু না, একটু মাঝে মাঝে কথা বলে। আম্মু যখন জোরাজোরি করে তোর কথা বলতে বলছি, তুই এখন কথা বলবি না কেন, এরকম জোরাজোরি করলে তখন আম্মু মানে একটু কথা বলে। এভাবে কথা বলতে বলতে মানে এমন একটা সময় দেখা গেল যে বন্যা ভাবি শহীদ ভাইয়ের ছাড়া কিছু বোঝে না এবং শহীদ ভাইও বন্যা ভাবিকে ছাড়া কিছু বোঝে না। মানে আমরা জাস্ট কথা বলাই দিলাম, কথা বলার পরে দেখা যাচ্ছে ওদের দুজনের মাঝে এত মধুর সম্পর্ক হয়েছে যেটা আসলে বলা বাহুল্য, এটা কখনোই সম্ভব না। আমরা সবাই বলি যেটা কীভাবে কী হইলো, মানে একদম 24 ঘন্টা দুজনের সাথে কথা বলবে, মানে একজন আরেকজনকে ছাড়া বাঁচে না, কী যে একটা অবস্থা, মানে বলার মতো না, খুবই গভীর সম্পর্কে তারা তখন লিপ্ত হয়ে গেছে, মানে একেবারে গভীর সম্পর্ক। ভাইয়া তখন কাজ কাম বাদ দিয়া ওই যে চিটংয়ের লোকটা আম্মুকে ফোন দিয়ে বলতে, এখন কী করবেন আপনার ছেলে তো কাজ করে না, মানে কাজে যেত না, 2 দিন 3 দিন 4 দিন কাজে যেত না, শুধু ভাবির সাথে কথা বলতো, ভাবির সাথে কথা বলতে ভাবির ছাড়া কিচ্ছু বুঝতো না। এরকম করতে করতে আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় ছিল, মানে চারপাশে খুব মানুষের বসতি ছিল, বাট এরকম মানুষের বসতি ছিল না, একদম খোলামেলা অনেক অংশেই ছিল এবং বাড়িটা একটা উঁচু জায়গার মধ্যে ছিল, চারদিকে হচ্ছে পানি ছিল, মানে পানি আমরা নতুন বাড়ি বানাইছি তো চারদিকটা কে পানি দেখা যায়। চন্দ্রিমা রাতে আমাদের বাড়িটাতে এত সুন্দর লাগে, মানে চাঁদের আলোটা দেখবেন যখন পানির মধ্যে পড়ে না, আর ওই পানিটা যখন নাড়াচড়া করে তখন চাঁদের আলোটা মনে হয় যেন চারপাশে ঘুরতেছে, মানে এরকম খুব সুন্দর একটা পরিবেশ। তো মাঝে মাঝে আমি রাতের বেলায় করি কি, আমি খুব ভালো বাঁশি বাজাইতে পারতাম, মানে বাঁশি বাজাইতাম। ওই সময় আমি এসএসসি পরীক্ষার্থী আর কি, এসএসসি পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষা জাস্ট কয়েকদিন বাকি আছে। তো এরকম করে আমি বাঁশি বাজাইতাম, প্রতি রাতে হচ্ছে এখানে এসে বাঁশি বাজাইতাম না। আম্মু একদিন আমার খুব বকাবাধ্য করলো, গালাগালি করলো, 2 দিন পরে এসএসসি পরীক্ষা, তুই বাঁশি বাজাচ্ছিস কেন বাঁশি বাজায় সময় নষ্ট করতেছিস। তো যাই হোক, তো পরীক্ষার সময় আমি কী করতাম, পড়তাম। আম্মু যতক্ষণ না ঘুমাইতো ততক্ষণ পর্যন্ত পড়তাম, বাট আম্মু ঘুমাই গেলে আমি আস্তে বাঁশি নিয়ে বেরিয়ে যেতাম। আর আমি আসলে এতটাই বাঁশি পাগল ছেলে ছিলাম যে আমার ঘরে মনে হয় 15-20টার মধ্যে শুধু বাঁশি ছিল, মোহন বাঁশি। আমি বাঁশি না বাজালে আমার শান্তি লাগতো না, আমি চাঁদের আলোতে বসে বাঁশি বাজাবো এটা আমার খুব নেশা হয়ে যায়। আমার পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত আমি বাঁশি বাজাইতাম। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিই। তো এসএসসি রেজাল্ট আউট হয় নাই, 3 মাসের মতো বাকি আছে। তো আমি তখন ওই 3 মাস বাকি মানে বাড়িতেই পড়ে আছি। সবাই অনেক ইংলিশ স্পোকেন ক্লাস করে, কম্পিউটার শিখে, এটা ওইটা মানে যাবতীয় অনেক কাজ করে, বাট আমি কোনো দিকে গেলাম না। আমি পুরোটা সময় বাড়িতে বসে ফ্যামিলির মানুষকে সময় দিচ্ছি। ভাবি আছে, তারপরে বন্যা ভাবি আছে, বর্ষা আছে, ওদের সাথে দুষ্টামি করতেছি, এরকম করে সময় কাটাইতেছে। ভাইয়া তো তখন বিদেশ, ভাইয়া কিন্তু তখন বাড়িতে প্রচুর টাকা দিত, অনেক টাকা দিত। এরকম করতে করতে এসএসসি পরীক্ষার পরে মানে 5-7 দিন পরে একদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল বলার মতো না। তো ওই সময় বন্যা ভাবির মোবাইল দিয়ে বর্ষা আমারে কল দেয়, রাত্র ওই সময় মনে হয় 2টা-3টার মতো বাজে, এরকম কল দিয়ে বলতেছে যে বিয়াই আমার ঘরে একটু আসবেন, এমনি বলতেছে। আমি তখন বললাম, আমি কী বলেন, আপনার ঘরে কেমনে যাবো, আপনার ঘরে আপনার বোন আছে না? পরে বলে তাহলে আমি কি আপনার ঘরে আসবো, এমনি বলতেছে। আমি তখন বললাম, তো আপনি আমার ঘরে এসে কী করবেন এরকম বৃষ্টির দিনে? পরে বললাম, আমি আপনার রুমে একটু আসবো, আমরা একা একা ঘুমাইতে ভয় লাগতেছে। আমি তখন বললাম, এটা কোনো কথা, আপনার বোন ঘুমাইছে না, এখন আপনার বোন ঘুমাইছে তো আপনি কীভাবে আসবেন, আপনি আসলে তো আপনার বোন আপনাকে দেখে ফেলবে না। পরে বলতেছে, না আপু আজকে ঘুমের ওষুধ খাইছে তো, আপু আজকে ঘুম থেকে উঠবে না, আপু অনেকক্ষণ পর্যন্ত থাকবে, মানে ঘুমাবে, ঘুম থেকে উঠবে না। আমি তখন বললাম, কেন ঘুমের ওষুধ কেন খাইছে? বলে আপুর ঘুম হয় না কয়েকদিন ধরে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ঘুমের ওষুধ দিছে, গতকালকে রাতেও খাইছে, আপুর অবস্থা খারাপ, এখনও খাইছে, আপু এখন আর লড়াচড়া করতে পারে না, পুরো ঘুমের মধ্যে আছে, আমি ডাকলেও উঠতেছে না। তো আমার খুব ভয় লাগতেছে যে মানে বিদ্যুৎ চমকাচ্ছে ওই সময়, মানে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। তো বলে যে আমার খুব ভয় লাগতেছে, আমি আপনার কাছে গিয়ে থাকবো। আমি বলি, আমার কাছে থাকার দরকার নেই, একটা কাজ করো, আম্মুর কাছে গিয়ে থাকো, আম্মু তো একাই ঘুমায়, আম্মুর কাছে গিয়ে থাকো। বলে যেটা কোনো কথা হলো নাকি বিয়াই, আমি আপনার কাছে যেতে চাই, আমরা দুজনে লুডো খেলবো। এনে লুডো ঘর আছে, লুডো ঘরটা নিয়ে আসি। অবশ্যই ঠিক আছে, ফাইন, তাহলে লুডো ঘরটা নিয়ে এসে লুডো খেলা যাবে। দেন ও তখন লুডো ঘরটা নিয়ে অনেক রাতে তখন আমার রুমে আসছে।
তো দরজা লাগাই দিলাম, লাগিয়ে দিয়ে দুজনে তখন বসে বসে লুডো খেলতেছি। লুডো খেলতে 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 বুঝেন তো নিজেরও একটা উঠতি বয়স, ও কিন্তু অনেক সুন্দরী ছিল, মানে বর্ষা অনেক সুন্দর ছিল। তো যে কীরকম করতে করতে হাতাহাতি করতে করতে আমরা দুজনেই একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি এবং একটা পর্যায়ে ঘরের বাতি নিভিয়ে দিয়ে আমরা দুজনে একটা খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ি। এবং এই সম্পর্কে কিন্তু কোনো প্রেম ভালোবাসা না, এরকম কিছু না, এরকম সম্পর্কটা ওই দিন হয়ে যায়। এবং হয়ে যাওয়ার পরে তখন আমার খুব খারাপ লাগলো। ওই সময় কিন্তু বন্যা ভাবি প্রায় সময় ঘুমের ওষুধ খায় ঘুমাইতো, এবং যেদিনই ঘুমের ওষুধ খাইতো ওই দিনে বন্যা আমার রুমে চলে আসতো। এবং আমার রুমে চলে আসার পরে একইভাবে বন্যার আমি একসাথে ঘুমাইতাম, একসাথে থাকতাম, এবং আমরা সন্ধ্যার সময় মানে রাতের বেলায় ঘুরতে বেরোতাম। এরকম হইতো যে শারীরিক সম্পর্ক হওয়ার পরে আমরা মাঠে ঘাটে ঘুরতে যাইতাম, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াতাম, এবং আমাদের বাড়ির আঙিনা এখানে সেখানে রাতের বেলায় প্রচণ্ড রকমের মজা করতাম, জোনাকির মাঝে যেন হারিয়ে যেতাম। এত মধুর সময় কাটিয়েছি, এত মধুর মোমেন্ট কাটিয়েছি যেটা আসলে বলে বোঝাতে পারবো না। এখন যখন এই স্মৃতিগুলোর কথা মনে হয় দু চোখের পানি ধরে রাখতে পারি না। যাই হোক, এরকম করতে করতে বর্ষার সাথে আমি একটা কঠিন প্রেমে জড়িয়ে পড়ি। বর্ষার ওই বৃষ্টির দিনে, ওই দিনে বর্ষার সাথে আমার রিলেশন হয়ে যায়, এবং এরপর থেকে প্রতিটা মুহূর্তে বর্ষার আমি একসাথে ঘুরতে যাই, ঘুরিয়ে ফিরে খাই, এবং গভীর একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। সম্পর্কটা এইভাবে সামনের দিকে যেতে যেতে এখানে প্রায় 2-2.5 বছরের মতো কেটে যায়। এবং এরই মাঝে মানে আমি আবার কলেজে ভর্তি হই, কলেজে পড়াশোনা করতাম আমাদের এলাকার একটা কলেজে, ওই কলেজে পড়ি। এবং বর্ষাও তখন একইভাবে এসএসসি পরীক্ষা দেয়, বাট আমাদের বাড়িতেই থাকতেছে, 2 বোন আমাদের বাড়িতেই থাকে। এসএসসি পরীক্ষা দিয়ে ও তখন কলেজে পড়াশোনা করে, আমিও কলেজে পড়াশোনা করতাম। তো আমি তখন ইন্টার ফাইনাল পরীক্ষা দিব, ওই সময়ের ভিতরে ইন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে হঠাৎ করে একদিন হচ্ছে মানে রাতের বেলায় বর্ষা আমার রুমে গেছে। এবং বর্ষা তো মাঝে মাঝে যাইতো, এটা বন্যাভাবে কিন্তু অনেকবার বুঝে গেছে যে বর্ষা যে আমার রুমে যাইতো। তো বন্যাভাবে বিষয়টা তো খুব খারাপভাবে নিত না। একদিন আমার রুমে গেছে, রুমে যাওয়ার পরে বন্যাভাবি করছে কি বিষয়টা ভিডিও করে ফেলছে এবং খুব খারাপভাবে ভিডিও করছে। উনি জানালা দিয়ে কেমনি ভিডিও করছে জানি না, তো ওনার কাছে ভিডিও আছে। ভিডিও থাকার পরে উনি আমাদের মানে বর্ষারে ডাক দিছে যে বর্ষা তুই এনে কী করস, বেরিয়ে ধমক দিয়েছে। বর্ষা তখন বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে পরের দিন আমি তো খুব ভয়ে আছি, যেহেতু আমার সামনে পরীক্ষা, আমি বেরোচ্ছিলাম। ভাবি তখন আমাকে ডাক দিয়ে বলতেছে যে সৈকত তুমি আমার একটু রুমে আসো। তো বর্ষা ওই সময় কলেজে যাবে, বর্ষা আমি প্রায় একই সাথে যাইতাম। তো বর্ষার আর একে পাঠাই দিল, আমার ঘরে নিয়ে গেল, বর্ষা তুমি যাও, তুই চলে যাও, পরে যাও। পরে বর্ষা গেল, যাওয়ার পরে ভাবি আমার তখন রুমে ডাকলো, ডাইকা আমরা জিজ্ঞেস করতেছে যে সৈকত এসব কী হচ্ছে, এবং আজকে 1 দিন 2 দিন না অনেকগুলো বছর ধরে তোমরা এগুলো করে বেড়াচ্ছ, অনেকগুলো মাস না অনেকগুলো বছর, এসবের মানে কি? আমি বললাম ভাবি আমার খুব ভালোবাসি। পরে বলে খুব ভালোবাসো? আমি বললাম খুব ভালোবাসি। আমি বলি ওরে ছাড়া আমি বাঁচবো না, ও আমার দেহের অক্সিজেন হয়ে গেছে। মানে এরকম হয় যে ও যদি না থাকে আমি ভাবি মরে যাবো। আমি ওকে অনেক বেশি ভালোবেসে ফেলাইছি। বর্ষা ভাবি তখন আমাকে বলতেছে ভালোবাসছো ঠিক আছে এবং সমস্ত কিছুই ঠিক আছে। তো বন্যা ভাবি বলতেছে ভালোবাসছো ঠিক আছে, সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু এখন এইভাবে ভালোবাসার মানুষকে তো রাখতে পারবো না, আমার একটা কাজ করে দিতে হবে। যদি আমার কাজটা করে দাও তাহলে তুমি বর্ষারে পাবা, আর যদি আমার কাজটা না করো তুমি বর্ষারে পাবা না, সারা জীবনের জন্য বর্ষারে হারাবা। ওই সময় কিন্তু আমি বর্ষাকে এত ভালোবাসলাম, মানে এত ভালোবাসতাম যে আমার পুরো পৃথিবী একদিকে বর্ষা একদিকে, মানে ওকে ছাড়া আমি একটা সেকেন্ডও কিছু চিন্তা করতে পারতাম না, এত বেশি ওরে ভালোবাসি। ওই সময় বন্যাভাবে আমাকে বলতেছে আমার একটা শর্ত মানতে হবে, যদি আমার একটা শর্ত মানো তাহলে আমি বর্ষাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব, আদারওয়াইজ তুমি জানো কি না জানি না বর্ষা কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। আমাদের এলাকারই এক প্রাইমারি স্কুলের মাস্টারের সাথে বর্ষার বিয়ে ঠিক হয়ে গেছে, ওইখানে কিন্তু বর্ষার বিয়ে হয়ে যাবে, বর্ষা কিন্তু বিয়ে হয়ে যাবে। এখন তুমি যদি আমার সত্যটা মানো তাহলে আমি কিন্তু বর্ষাকে তোমার কাছে গোপনে বিয়ে দিয়ে দিব, এটা আমি কাউকে জানাবো না, পরে ঝামেলাটা আমরা যা হবে সব আমি সমাধান করবো। আমি বললাম তাহলে তো ভালোই, আপনি আমাকে বলেন। উনি আমাকে বলে দেখো তোমার পরিবার কিন্তু এখন রাজি না, তুমি সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ, ইন্টার পরীক্ষা শেষ করবা, ইউনিভার্সিটিতে যাবা, এরপরে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পাবা, তারপরে বিয়ে করবা। তো এখন তুমি বিয়ে করতে গেলে তোমার পরিবার কিন্তু রাজি হবে না, তোমার ভাইও রাজি হবে না, তোমার আব্বু আম্মু রাজি হবে না, আর আমার পরিবার তো কোনোভাবেই রাজি হবে না, মানে বিশেষ করে বর্ষাকে এখানে বিয়ে দেওয়ার জন্য। তো যার জন্য বর্ষাকে অন্য কোথাও বিয়ে দিয়ে ফেলবে, বিয়ের দিন তাদেরকে ঠিক হয়ে গেছে। তো তুমি যদি আমার এই শর্তটা মানো, আমার এই কথাটা মানো, তাহলে আমি কথা দিচ্ছি আমি সমস্ত কিছু সমাধান করবো এবং আমি বর্ষাকে তোমার কাছে বিয়ে দিব, আমি প্রয়োজনে কোরআন শরীফ মাথায় নিয়ে বলবো, এরকম করে বলতেছে। আমি তখন বললাম সমস্যা নাই তো, আমি আপনার কথা শুনবো, আপনি বলেন কী কথা, মানে আপনি কী কথা বলতে চান। পরে তিনি আমাকে বলতেছে যে সৈকত দেখো আমি একটা ভুল করে ফেলেছি এবং ভুলের মাসলটা আমি কীভাবে দিব বুঝতে পারতেছি না, মানে আমার এই জিনিসটা আমি পারবো না, যার জন্য আমি তোমাকে জানাচ্ছি। এই বলে একটু কান্নাকাটিও করতেছে, একটু আবেগ ইমোশনাল হয়ে বলতেছে যে আমার পেটে একটা বাবু আছে এবং আমি এখন চাইলেও বাবুটাকে নষ্ট করতে পারবো না, আমার এই বাবুটার একটা বাবা দরকার। আমি তখন বললাম যে ভাবি এসব কী বলতেছেন, বাবু হয়েছে মানে বাবু কীভাবে হইলো, ভাইয়া তো বিদেশে।
ভাই যে কাতারগুলো ভাই তো আসে না, আপনার পেটে বাবু কীভাবে আসছে, এটা কী করে সম্ভব? পরে উনি কান্নাকাটি করতেছে, মানে বর্ণাভাবি কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে বলতেছে যে আসলে কীভাবে বলবো তোমাকে, এখন না বললেও তো উপায় নেই, তুমি তো এখন কলেজে পড়াশোনা করো, তুমি তো সব কিছুই বুঝো। তো তোমার মনে আছে আমার যে কাজিন দেলোয়ার, ও মাঝে মাঝে আমাদের বাড়িতে আইসা থাকতো, এবং ও তোমার আর বর্ষার কারণেই কিন্তু আজকে এই সমস্যাটা হচ্ছে, আমাকে বলে। আমি তখন বললাম আমার আর বর্ষার কারণে এই সমস্যা কীভাবে? পরে বলে আমি তো পাওয়ারে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতাম, এবং ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় গেলে আমার কোনো হুঁশ থাকতো না, এবং একইভাবে বর্ষা তখন কী করতো, ঘরের দরজা খুলে তোমার রুমে চলে যেত। তো ও তো মাঝে মাঝে আমাদের বাড়িতে রাতের বেলায় থাকতো। আমি বললাম হ্যাঁ। তো যখন ঘরের দরজা খোলা পাইতো ও রুমে ঢুকে যেত, এবং ঢুকে গিয়ে আমার সাথে অবৈধ সম্পর্ক করছে, এবং সেখান থেকে আমি বাচ্চা কনসেপ্ট করছি, যেটা আমাকে বন্যাভাবে বুঝাইলো। আমি তখন বললাম তারপর? পরে বলে এখন তো তোমার ভাইয়া বিদেশ, এবং বাবু যে আসছে আমি বুঝতেও পারি নাই, তখন তো বাবুকে আমি নষ্ট করতে পারবো না, বাবু তো অনেক বড় হয়ে গেছে। তো এখন আমি বাবুটারে কী করবো আমি বুঝতে পারতেছি না, আমি কি বাবুরে দুনিয়াতে আনবো নাকি কোথাও নিয়ে নষ্ট করব, আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। পরে আমি বলি ভাবি চাইলে তো বাবুটাকে নষ্ট করে ফেলা যায়, আপনি কোথাও না কোথাও গিয়ে বাবুটাকে নষ্ট করে ফেলেন, হ্যাঁ বাবু নষ্ট করা তো কোনো ম্যাটার না, কোনো প্রবলেম না। উনি তো পারুন আমাকে বলতেছে যে আমি তো অনেক জায়গায় কথা বলছি, কিন্তু এখন যদি বাবু নষ্ট করে তাহলে হয়তো আমি মারাও যেতে পারি, আমার শরীরের কন্ডিশন ভালো না, আমি হয়তো মারাও যেতে পারি। তাহলে আমি বললাম যে আপনি আমাকে শর্তটা কী দিলেন? পরে বলে আগে তুমি বলো ওইটার কী করা যায়। পরে আমি বললাম যে ভাবি একটা কাজ করতে পারেন, আমার একটা পরিচিত ডাক্তার আছে, তো ওইখানে আমি কথা বলে দেখতে পারি, মানে আমার একটা ফ্রেন্ড আর কি, আমার একটা ছেলে বন্ধু, ওর গার্লফ্রেন্ডও একই অবস্থা হয়েছিল, এরকম বাচ্চা হয়ে গেছিলো, পরে ওখানে বাচ্চা অপারেশন করাইছে। তো আমি তখন বললাম যে আমি আমার ওই বন্ধুর সাথে কথাবার্তা বলে আপনাকে ওইখানে নিতে পারি, আর আপনি যদি ওইখানে যান আর কি, ওইখানে গিয়ে আমি পরে ভাই বলে তুমি যদি আমাকে এটা একটা সমাধান করে দিতে পারো তাহলে আমি বর্ষাকে তোমার কাছে বিয়ে দিব, কিন্তু কথাগুলো কিন্তু কেউ জানতে পারবে না, কেউ জানবে না, আমি জানাবো কাকে। পরে এইভাবে বলে বর্ষাকেও কিন্তু বলতে পারবে না। আমি বললাম যে না আমি বর্ষাকেও বলবো না, কাউকে বলবো না। এটা বলে বন্যাভাবী রুম থেকে তখন বেরোইছি, আমার একটা মোটর সাইকেল ছিল ওই সময়, আমি মোটর সাইকেলে করে ডিরেক্ট আমার বন্ধুর বাড়িতে চলে গেছি। বন্ধুর বাড়িতে গেছি, এবং বন্ধুর বাড়িতে যাওয়ার পরে আমি তখন আমার ওই বন্ধু থেকে ওই লোকের ডাক্তারের নাম্বার নিই, ডাক্তারের সাথে কথাবার্তা বলি। এখন মানে মূল বিষয় হচ্ছে ওই ডাক্তার কিন্তু আমার বাবার সাথে পরিচিত ছিল, ওইটা কিন্তু আমি জানতাম না। আমি বন্যাভাবীকে ওইখানে নিয়ে যাই, এবং নিয়ে যাওয়ার পরে ওই আমার বন্ধুর কথা মতো নিয়ে গেলে পরে বন্যাভাবীকে উনি অপারেশন করাবে, বা এটা কিন্তু মানে ইয়েতে করা হয় না, মানে আপনার ডিরেক্টলি করা হয় না, যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে পেটের মধ্যে, কিন্তু কাটতে হবে পেটের ভিতরে, ছুরি ঢুকে বা চিজা ঢুকে পেটে কাটবে, কেটে বাচ্চাটাকে বের করবে। তো যার জন্য দেখা যায় কি এটা কিন্তু নর্মালি কোনো ডাক্তাররা করে না, এবং এটা কোনো মানে গভর্নমেন্ট অনুযায়ী এটা কিন্তু খুব অপরাধ আর কি। তো যার জন্য এটি প্রাইভেট একটা চেম্বারে করবে, ওনার মতো করে করবে। এখন যাওয়ার পরে উনি তখন আমাকে দেখা বলতেছে যে আরে তোমার নাম কি সৈকত না? আমি বলে হ্যাঁ। আচ্ছা তোমাদের বাড়ি তো ওইখানে, তোমার আব্বু তো আমার খুব ভালো বন্ধু ছিল, উনি আমাকে বলে। আমি টেনশনে পড়ে যাই, হ্যাঁ ডাক্তার আমাকে চিনে গেছে। পরে আমি আঙ্কেলকে ডাক্তার আঙ্কেল দেখেন এই বিষয়টা আপনি জানেন না, এবং এটা আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার প্রেম ভালোবাসা ছিল। পরে বলে বাচ্চা কি তোমার? আমি বললাম জি আমার। তো বলে বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেললে তো সমস্যা নেই, বিয়ে করে ফেলো। আমি বললাম যে না এখন তো বিয়ে করতে পারবো না, কারণ আমি তো কলেজে পড়ি। তো বলে মেয়ে তো তোমার থেকেও বড়, মানে ডাক্তার বলতেছে। আমি বললাম হ্যাঁ আমার থেকেও বড়, ঠিক আছে। তো এখন মানে বিয়ে তো আর এখন আমি করতে পারবো না, এখন আমার থেকেও যেহেতু বড় তো অনেক সমস্যা আছে, এখন আমি বাচ্চাদের জন্য নষ্ট করবো, কিন্তু আপনি বিষয়টা আমার আব্বারে জানাতে পারেন। উনি বলেন আমি কাউরে বলবো না, কী প্রয়োজন। এই ওনার সাথে আমার এই কথাবার্তা হলো, এবং একইভাবে উনি তখন বাচ্চা অপারেশনও করাইছি, এবং বন্যাভাবী আমার আম্মাকে এটা ওইটা আমিও আম্মুকে বুঝিয়ে শোনায় প্রায় 2-3 দিনের মতো উনি ওই হসপিটালে গিয়েতে ছিল। ওনার কিন্তু অনেক অসুবিধা হয়েছে। আমি অনেকের মানে রিকোয়েস্ট করবো যাতে এই ধরনের কাজটা কেউ না করে। এটা যে একটা নারীর জন্য কত কষ্ট, মানে একদম মৃত্যুর যন্ত্রণা ভোগ করার মতো। আমি ওনার চিৎকারগুলো দেখেছি, ওনার ভিতরে যখন পেটের মধ্যে যখন ছুরি ঢুকানো হয়, এর চেয়েও কষ্ট আর কিছু হতে পারে না। যাই হোক 2-3 দিন উনি ওইখানে ছিল, এবং থাকার পরে আমি তখন ওনাকে বাড়িতে নিয়ে আসছি। নর্মালি বাড়িতে আনার পরে তখন খুব অসুস্থ, হাঁটাচলা করতে পারে না। আমার আম্মু তখন অসুস্থ, আম্মু আর এত বিষয় নিয়ে ঘাটাঘাটি করে না, এভাবে পড়ে আসি। এই ডাক্তার বেটা তখন করলো কি, এই বিষয়টা তখন বলে দিল আমার আব্বুর কাছে। ডাক্তার আমার আব্বুর সাথে কথা হইতো, আমি কিন্তু জানতাম না, মানে কীভাবে আমার আব্বুর সাথে পরিচয় সেটাও জানি না, বাট তিনি তখন বলেছে আমার আব্বুকে বলে দেওয়ার পরে আব্বু তখন বিষয়টা বলেছে আম্মুকে, এবং ডাক্তার চালাকি করে ছবি উঠে রাখছে, মানে বন্যাভাবীর ছবি উঠে রাখছে, ছবিও পাঠিয়ে দিছে। এখন ডাক্তারের ছবি পাঠিয়েছে আমার আব্বুর কাছে, আব্বু তখন ছবি পাঠিয়ে দিছে একইভাবে মানে বন্যাভাবীর কাছে, আব্বু তখন ছবি পাঠিয়ে দিছে আম্মুর কাছে, যে এই ঘটনা ও তো এটা করছে, এটা করছে। তখন মানে প্রচণ্ড রকমের একটা ঝামেলা লেগে গেলো এখানে, প্রচণ্ড রকমের ঝামেলা লাগার পরে আম্মু তখন কী করলো, একইভাবে ঘটনাটা জিজ্ঞেস করলো বন্যাভাবীরে।
বন্যাভাবি জিজ্ঞেস করার পরে বন্যাভাবি তখন করলো কি, আমার আম্মুকে বলতেছে যে দেখেন মা, আপনাকে কীভাবে বলবো আমি তো বুঝতে পারতেছি না, আমি এরকম ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতাম, তো এভাবে হচ্ছে আপনার ছেলে আমার কাছে আসছে। মানে যেই ঘটনাটা দেলোয়ার ভাই ঘটাইছে এটা আমার ভাবি তখন আমার উপরে চালাই দিছে যে ও আমার সাথে এগুলো করছে, আমি অনেক চেষ্টা করছি, এখন কী করবো, আমি রক্ষা করতে পারি নাই, আমি ঘুমেও এসে আমার সাথে আগে করতো, পরে ও বাস্তবে করছে, আর আমি পরে ও নষ্ট করার জন্য নিয়ে গেছে, এখন আপনার ছেলে আমি কী করব। এই কথা বন্যাভাবেই বলতেছে আমার আম্মুকে। বলার পরে আম্মুকে তো এটা বলছে, বলার পরে আম্মু তো আমাকে জিজ্ঞেস করার আগে বন্যাভাবি তখন আমাকে আবার গোপনে ডাইকে নিয়ে আমার হাতে পায়ে ধরে বলতেছে যে এই ঘটনা। আমি তখন বললাম কী বললেন? বলে হ্যাঁ, তোমার আম্মু জেনে গেছে, এখন তুমি যেভাবেই পারো, যেহেতু তোমার আম্মু এবং তুমি তোমার সন্তান, তাইলে কিন্তু তোমার আম্মু বিষয়টা তোমার ভাইকেও জানাবে না, কাউকে জানাবে না, বিষয়টা এখানে কিন্তু সমাধান হয়ে যাবে, এটা কাউকে জানাজানি করবে না, কোনো কিছু হবে না, এখানেই সমাধান। আর যদি বিষয়টা তুমি এভাবে সমাধান না করো, অ্যান্ড যদি তুমি এটা এভাবে সমাধান না করো, তাহলে কিন্তু এটা তোমার ভাইয়ের কানে চলে যাবে, এবং দেলোয়ার যে করছে এটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে মনে করো আমার ঘর থেকে বের করে দিবে। আচ্ছা, আমার সাথে যদি এরকম একটা ঘটনা ঘটে, তুমি একবার ভেবে দেখো, আমার পেটে দেলোয়ারের বাচ্চা, এই ঘটনাটা এবং এই বাচ্চা আমি নষ্ট করছি, এটা যদি তোমার ভাই তোমার পরিবার জানতে পারে, তাহলে আমাকে এই পরিবারে রাখবে? আমি বললাম না। তা আমাকে যদি এই পরিবার থেকে বেরিয়ে করে দেয়, তাহলে আমার ছোটো বোনটাকে তোমাকে বিয়ে করাবে, জীবনে করাবে? আমি বললাম না। উনি বলে তাইলে বুদ্ধি খাটাইয়া যেভাবেই পারো তুমি কালারিং হইও তোমার পরিবার আমার রাখো, তোমার পরিবার আমার রাখো, কারণ আমি যদি এই পরিবারে থাকি তাহলে তুমি বর্ষারে পাইবা, আর যদি আমি এই পরিবারে না থাকি তুমি কিন্তু বর্ষারে পাইবা না। একটু ব্রেন খাটাইয়া বুদ্ধি খাটাইয়া কাজ করো, তাহলে কিন্তু বিপদে পড়বা। আমি তো ওনার কথা শুনে অবাক, হায় হায়, এখন আমি কি করব? পরে আমার বলে ভাই, আমি যা বলছি তুমি শোনো, তোমার আম্মু হয়তো তোমাকে কয়টা থাপ্পড় দিবে, তোমার আব্বু হয়তো বিদেশ থেকে তোমাকে ফোন করে গালাগালি করবে, কিন্তু বিষয়টা তোমার ভাইকে পর্যন্ত জানাবে না। মানে ভাইকে জানাবে না এই কারণে, যেহেতু তুমি ঘটনাটা ঘটাইছো, যদি অন্য কেউ ঘটাতে তাহলে তোমার ভাইকে জানাইতো। এই বন্যাভাবির সাথে কথা বলতে বলতেই তখন আমাকে আম্মু ডাক দিছে যে এই সৈকতের দিকে। আম্মু ডাক দেওয়ার আম্মু তখন আমাকে রুমে নিয়ে গেছে, রুমে নিয়ে গিয়ে আম্মু জুতা খুলে আমাকে ইচ্ছা তরফে মারতেছে, এমন মারতেছে যে আমি বলে বুঝাতে পারবো না। মানে আমি কি বলবো আম্মুকে, আমার বলার মতো কোনো ভাষা না, আমার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না। আমি জাস্ট আম্মুর মুখের দিকে তাকিয়ে আছি, আমি জাস্ট আমার চোখের মধ্যে তখন বর্ষা ভাসতেছে, আল্লাহ আমি যদি কিছু একটা কিন্তু বর্ষাকে হারাবো। বন্যাভাবিকে বাড়ি থেকে বের করে দিলে তার বর্ষাকে আমাকে বিয়ে করবে না। আমি আম্মুর কাছে পায়ে ধরে, আম্মু ভুল করে ফেলছে, আমার মাফ করে দাও, আমার অপরাধ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা, এইসব কথা তো আর গোপনে থাকে না। আম্মু নয় আমার মাফ করে দিল, যেহেতু পরিবারে কেউ নেই, এইসব কথা তো আর ধামা চাপা থাকার মতো কথা না। ঘটনা ভাইয়া কান পর্যন্ত চলে গেছে। আম্মু বলুক, বাবা বলুক, বা যেই বলুক, ভাইয়াকে বলে দিয়েছে, ভাইয়া জানছে। 1 সপ্তাহের মধ্যে ভাইয়া আজকে প্রায় 3-4 বছরের মতো বিদেশ, ভাই দেশে আসে না, বাইরে 1 সপ্তাহের মধ্যে দেশে চলে আসছে। 1 সপ্তাহের মধ্যে দেশে আসছে, আইসাই কোনো কথা নাই। এয়ারপোর্টে ভাইকে আমি রিসিভ করতে যাইতে চাই না, আমি যাবো না। তারপর আমাকে পরিবার, আমার মা, আমার বাবা, আমার মা, দাদা, তখন দাদা একটু ভালো ছিল, দাদিকে অসুস্থ, জোরাজোরি করে আমার নিয়ে গেছে। বন্যাভাবি কিন্তু যায় না, বর্ষাও যায় না, ওরাও কিন্তু বাড়িতে ছিল, আমাদের বাড়িতেই ছিল। পরে আমি তখন কী করলাম, এয়ারপোর্টে ভাইয়া এসে আমাকে মানে প্যান্টের বেল খুলে পিটাইতে শুরু করছে। মানে এমন ঘটনা অনেকে ভিডিও করছে, কিন্তু এটা অনেকে ভিডিও করছে যে কেন যে ভাইয়া আমাকে মারছে, ওদের কেউ জানে। বিদেশ থেকে বড় ভাই এসে ছোটো ভাইকে বেল খুলে পিটাইতেছে, এটা অনেক ভিডিও দিছে, ফেসবুকে, ইউটিউবে ভিডিওগুলো দিছে। তো আমার আইসেই পিটানো শুরু করছে। আম্মু তখন ধরে রাখতেন, দাদা ধরে রাখতে পারতেছেন, আমারই পিটাইতেছে। তার নিয়ে গাড়িতে উঠেছে, কুত্তার মতো আমার গাড়ির মধ্যে পিটাইছে। তখনও কিছু বলি না, কারণ আমি তো বর্ষারে ভালোবাসি। বন্যাভাবের কিছু হলে আমি বর্ষারে পাবো না, সামনে পিটাইতেছে। আমার আম্মু বলে দেখ, ঘটনা করছে তোর ভাই, তোর ভাই করছে, তারপরে করছে, তুই এটা বাদ দে, যা আবার তো হয়ে গেছে, এখন বউ নিয়ে সংসার কর। আমার ভাইয়া বল আমি তো বউ নিয়ে সংসার করবো, আমার বউ আমি ছাড়বো নাকি, কিন্তু ওরে আমি একটা উচিত শিক্ষা দিব। ঢাকা শহরটা পাস করতেছি, এয়ারপোর্ট থেকে বেরোয়, ওই সময় ভাই তখন গাড়ি থামাইছে, আমার বলে তুই নাম, তুই গাড়ি থেকে নেমে যা। আমি তখন গাড়ি থেকে নামতেছি, আম্মু আমার হাত ধরছে। ভাই তখন বলে আম্মু, আমি তোমার দুধের কসম খেয়ে বলতেছি, তুমি যদি ওরা আটকাও, আমি বাসায় যাই কিন্তু আমি আত্মহত্যা করবো, নাহলে আমি কিন্তু গাড়ি থেকে লাভ দিবি, এখন লাভ দিয়ে আমি গাড়ি নিচে পড়বো, আমি যে কোনো গাড়ি নিচে পড়বো, আমি মরে যাবো, ওর ছাড়ো। আমি ওর চেহারা কখনোই দেখতে চাই না। তোমার এই 2 ছেলের মাঝে তোমাকে এক ছেলেকে রাখতে হবে, হয় আমাকে রাখতে হবে, না হয় ওরা রাখতে হবে, তুমি কারে রাখবো? আমি তখন বলে দেখো ছোটো মানুষ। ভাইয়া বলে কিসের ছোটো? ও কিসের ছোটো? কোনো ছোটো না, ও কোনো ছোটো না। আমি ওর বাড়িতে নিলে মেরে ফেলবো, ও যদি বাড়িতে যায় আমি ওরে মেরে ফেলবো, আমি ওরে মেরে ফেলবো।
এখন তোমাকে বলো, তুমি কি চাও বাড়িতে গিয়ে মরে যাক, নাকি ঢাকা শহরে আমি ওরা ছাইড়ে দিই, ও চাকরি বাকরি করে যেমনি খুশি এমনি বাঁচুক। এরপরে জান আমি ওরা কিছু টাকাও দিয়ে দিলাম, ভাই আমার কিছু টাকাও দিতেছে যে যা তুই চলে যা, আর কোনোদিন তোর মুখ আমাদের পরিবারে দেখাবে, তুই কখনো পরিবার আসবে না। আমি চিন্তা করলাম যে আর কি করবো, বেরিয়ে গেছি, মানে গাড়ি থেকে নেমে গেছি, মাইক্রোবাস থেকে নামছি। নামার পরে মোবাইলটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখছি বর্ষা আমাকে অনেকগুলো কল দিছে। আমি কিন্তু এই বিষয়গুলো বর্ষাকে কিছুই বলি নাই। পরে কল দেওয়ার পরে আমি তখন বর্ষা রিসিভ করছি, কলটা রিসিভ করছি, বর্ষা আমাকে খুব গালাগালি করতেছে। বর্ষাও কিন্তু বিষয়টা জানতে পারছে, রিসেন্ট জানতে পারছে, আগে জানতো না। আর এই 2 দিন ধরে কিন্তু বর্ষা ওদের বাড়িতে গেছিল, এবং মনে হয় বাড়ি থেকে আসার পরে বিষয়গুলো জানছে। বর্ষা আমার বলতেছে, তুই এত বড় লম্পট, আমার সাথে রিলেশন করে আমার বোনের পেটে বাচ্চা দিলি, এটা কেমনে কি? আমি তখন বলি, বর্ষা দেখো, তুমি তো আমার বিশ্বাস করো, তুমি আমার রুমে আসতে না বলা আসতাম, তুমি আমার সাথে ঘুমাইতাম, তাহলে আমি তোমার বোনের কাছে কখন যেতাম তোমার বোনের কাছে? আমি তোমার বোনের কাছে যাইতাম না। মূলত এই ঘটনা দেলোয়ার ঘটাইছে। বর্ষা তখন আমার বলছে, দেলোয়ারকে যদি এই ঘটনা ঘটাবে তাহলে তুমি এই দোষ মাথায় নিলে কেন? হলো তোমার জন্য। আমার হলে মানি, আমার জন্য মানি? বললাম হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তোমার বোন আমাকে এগুলো বলছে। বর্ষার কাছে আমি তখন সমস্ত কিছু স্বীকার করলাম যে দেখো, বন্যা ভাবি আমাকে এই কথাগুলো বলছে, এবং এই বন্যা ভাবির কথাগুলো শোনার পরে আমি তখন বাধ্য হয়ে কাজ করছি তোমাকে পাওয়ার জন্য। ও তখন আমাকে বলছে, তুমি এটা কেন করলা? তুমি কি বুঝলা না যে আমার বোন তোমাকে মিথ্যা কথা বলছে? আমি বললাম, কিসের মিথ্যা কথা? যদি আমার এই ঘর থেকে বন্যা ভাবিকে বের করে দেয়, তাহলে কি কখনোই তোমাকে বউ বানায় আমার ঘরে ঢুকাইব? আমার বাপকে জীবনে তোমার মাইনে নিব? আমার মাকে জীবনে তোমার মাইনে নিব? এটা কি কখনো সম্ভব? ও তখন আমাকে বলছে, তাহলে তুমি কি বলতে চাও? আমি বললাম, শোনো, যা হবার তা তো হয়েই গেছে, এটা নিয়ে কথাবার্তা বললে তো লাভ নাই। এখন দেখো কিভাবে ভাইয়ের সাথে ভাবির মিল হয়ে যায়। মিল হয়ে গেলে পরে তুমি তোমার পরিবারের সাথে কথা বলে বন্যা ভাবিকে ধরে যেমনে পারো আমার ঘরের বউ হয়ে যাও। তোমাকে তো বাসা থেকে বেরই করে দিছে, তাহলে এখন আর কীভাবে কি? মানে বের করে দিছে, ঠিক আছে, বের করে দিছে তো ভাইয়া বের করে দিছে, ভাইয়া তো আর সারা জীবন থাকবে না। আমাকে বলে না, তোমার ভাইয়া একবারে চলে আসছে, তোমার ভাইয়া আর কাতারে যাবে না, তোমার ভাইয়া এবার সম্ভবত ইতালিতে যাবে তোমার আব্বুর কাছে, ও কাতারে আর যাবে না, আমি খবর পাইছি। হ্যাঁ বললাম, আচ্ছা যাই হোক, আমি আর কোনো কিছু শুনতে চাই না। এখন যেহেতু তুমি আসো, তুমি থাকো, আমার খোঁজখবর দিও, আর আমি এই নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা নাম্বার চালাবো। তাহলে আম্মু আমার ফোন দিবে, আমার আম্মু যদি ফোন দেয় আমি কান্নাকাটি করে আমি থাকতে পারবো না। ও আমাকে বলে, তাইলে আমি বলো যে নতুন একটা সিম নিয়ে তোমার কল দিতেছি। পরে আমি ঠিক সাথে সাথে সিমটা চেঞ্জ করি, নতুন একটা সিম কিনি, ওইখানে কিনা বন্যারে কল দিচ্ছে, বন্যা শুধু নাম্বারটা তুমি জানবা, এই নাম্বারটা তুমি আমারে ভুলেও দিবে না, মানে আমার পরিবারে কাউরে দিবে না, আমার আম্মুরে আব্বুরে অথবা দাদিরে কাউরে নাম্বারটা দিবে না। তুমি শুধুমাত্র নাম্বারটা তোমার কাছে রাখবা, এবং আমার মা কেমন আছে, আমার মা ভালো আছে কিনা, আমার মায়ের কোনো অঘটন ঘটে কিনা, শুধু আমার মায়ের খোঁজ খবরগুলোই আমারে দিবা। আমি শুধু আম্মুর একটু খোঁজ খবর পাইলে ভালো, আমার আম্মু ভালো আছে এটা জানতে পারলে আমি ভালো, আমি আর কিচ্ছু চাই না। আমার পকেটে খুব বেশি টাকাও নাই, কান্নাকাটি করতেছি, কি করব? বিশ্বাস করেন ভাই, আমার হাতে যে ফোনটা ছিল এটা মোটামুটি দামি ছিল, ফোনটা বিক্রি করে দিই। এই ফোনটা বিক্রি করে একটা বাটনওয়ালা ফোন কিনি, ছোটো ফোন, একটা বাটনওয়ালা ছোটো ফোনে তার সিমটা ঢুকাই, কিছু টাকা থাকে, ওই টাকাগুলো দিয়ে এদিকে সেদিকে ঘুরে ফিরে শেষ পর্যন্ত একটা গার্মেন্টসে চাকরি পাই। এবং গার্মেন্টসের একজন দারোয়ান ভাই আছে, ওনার বাড়িও হচ্ছে রাজশাহীতে। ওই দারোয়ান ভাইটার সাথে আমি রাতের বেলায় ঘুমাইতাম, মানে দারোয়ান আর আমি এক রুমে ঘুমাইতাম, দিনের বেলায় গার্মেন্টসে চাকরি করতাম। এই কষ্টের দিন ভাই, কষ্ট কখনো ভুলতে পারবো না। এইভাবে প্রায় 2 মাসের মতো কেটে গেছে। ভাই কিন্তু বাড়িতে গিয়ে বন্যা ভাবির সাথে ধুমে সংসার করতেছে। এই যে বন্যা ভাবি, আমি তো আর মানে বন্যা ভাবি, যাই হোক ভাইয়ার তো এটা বোঝা উচিত ছিল। আমি জানি না আসলে বন্যা ভাবি ভাইয়াকে কীভাবে বুঝাইছে, হয়তো আমি ঘুমের ওষুধ খাওয়াইছি, বা এটাই তো ভাবি সবার কাছে বলছে যে ভাবি কোনো কিছুই জানে না, আমি ঘুমের ওষুধ খাওয়াই, আর পর রাতের বেলা ভাবির কাছে যাইতাম। এগুলো তো ভাইয়া তো আর জানে না যে বন্যা আর বর্ষা একই রুমে ঘুমাইতো, বা ভাইয়াকে কীভাবে ম্যানেজ করছে এটা আমি জানি না। কিন্তু শুধুই জানতে পারি যে বন্যার সাথে মানে বন্যা ভাবির সাথে ভাইয়ার খুব মধুর সম্পর্ক হয়ে গেছে। বাড়িতে গিয়ে তারা দুজনে অনেক ভালো আছে, অনেক সুখে আছে। কিন্তু রে ভাই, 2 মাস পরে এই বন্যা ভাবি করছে কি, বর্ষার বিয়ে ঠিক করে ফেলছে। মানে বন্যা ভাবি, যে ভাবি এত কিছু করছে, মাস্টার প্ল্যানিং করছে, এত কিছু করছে, এই বন্যা ভাবি বর্ষার বিয়ে ঠিক করে ফেলছে এক ছেলের সাথে, আমাদের এলাকারই এক ছেলে। ওই ছেলে সরকারি চাকরি করে, খুব আমার থেকে বয়স্ক, বড়, বাট দেখতে শুনতে ভালো আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমাদের গ্রামেরই, দূরে না, আমাদের গ্রামেরই। ওনার নাম কাউসার ভাই। ওই কাউসার ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে ফেলছে হচ্ছে বর্ষার, এবং এটা পরিপূর্ণভাবে বন্যা ভাবি ঠিক করছে।
বর্ষা তোমার ফোন দিয়ে চিৎকার করে কাঁদতেছে, আয় হায় তুমি এটা কী করলা? তুমি বিশ্বাস করে বন্যার কথা শুনে তুমি এগুলো করলে, এখন তো বন্যা এটা করতেছে, বন্যা নিজে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। এবং আমি বর্ষার সাথে ফোনে লাইনে আসতে আমি শুনতেছি বন্যা ভাবি বলতেছে বর্ষাকে যে, বর্ষা এই দুনিয়াটা বড্ড কঠিন, এই দুনিয়াতে নিজের বুঝ যে বুঝে না তার মতো কপাল পরে এই দুনিয়াতে কেউ নেই। তোমাকে নিজের বুঝটা বুঝতে হবে, তোমাকে নিজের বুঝটা বুঝতে হবে, নিজের বুঝে তারপরে সব কিছু। এখন তুমি যদি ওর জন্য পড়ে থাকো, মানে সৈকত তো মানে এই পরীক্ষাও দিছে, ইউনিভার্সিটিতে ভর্তিও হয় নাই, ওরে পরিবার থেকে বের করে দিছে, এবং ওর কোনো কাজ নাই কাম নাই, লাফাঙ্গা পথে পথে ঘুরে, একদম মানে স্বর্ণচারা একটা ছেলে, এবং এত বড় একটা অকারেন্স করছে, এখন ওর ঘর থেকে বের করে দিছে। বর্ষা কিন্তু বলতেছে, আপা তুই কিন্তু ওর সাথে বেইমানি করছিস, আমি কিন্তু সব কিছু জানি, তুই কী বলছিস। বন্যা ভাবি তখন বর্ষারে মারে, গায়ে হাত তোলে যে, তুই আমার বোন হয়ে আমার পক্ষে কথা কস না কে? যা হবার তো হয়ে গেছে, এসব কিছু বাদ দে। এখন একটা ভালো ছেলে পাইছি, ছেলে সরকারি চাকরি করে, দেখতে শুনতে ভালো, ছেলের কোটি কোটি টাকা আছে, ওই ছেলের তুই বিয়ে করবি। আমি চাই না যে সৈকত কখনো আর আমাদের এই পরিবারে ফিরে আসুক। ও বেরিয়ে গেছে, ও বেরিয়ে যাক, ও কখনোই পরিবারে ফিরে আসুক, এটা আমি চাই না। বর্ষা তখন বলতেছে, না আপু না, এটা তুমি অন্যায় করতেছো ওর উপরে, এটা তুমি ওর উপরে অন্যায় করতেছো। শুধুমাত্র তোমার সংসারটা বাঁচানোর জন্য এত বড় একটা অপরাধ নিজের মাথায় চেপে নিল, এত বড় একটা অন্যায় নিজের মাথায় চেপে নিল, শুধুমাত্র তোমার সংসার করানোর জন্য, তোমাকে ভালো রাখার জন্য। আর তুমি ওরে বের করার জন্য আরও, আমি নিজের কানে শুনে আসছি বন্যা ভাবি বলে যে, একটা কথা মনে রেখো, শহীদের জীবনও ঘরে ঢুকাবে না। আমি শহীদের কানে এমন কান পড়া দিছি, শহীদ বাইচা থাকতে সৈকত কখনোই বাড়ির ত্রিসীমানা আসতে পারবে না। কথাগুলো আমার নিজের কানে শোনা ভাই। যদি কেউ আমার বলতো যে আমার বন্যা ভাবি এই কথা বলছে, আমি বিশ্বাস করতাম না, কিন্তু আমি জীবনেও বিশ্বাস করতাম না। কিন্তু আমার নিজের কানে শোনা, আমি নিজের কানে শুনে এসেছি আমার বন্যা ভাবি এই কথাগুলো বর্ষারে বলতেছে। কথা বলার পরে বন্যা ভাই তখন চলে গেছে। আমি তখন চিৎকার দিয়ে কাঁদতেছে ঢাকার রাস্তায়, ঢাকার রাজপথে, যে বর্ষা আমি কারে বিশ্বাস করলাম। বর্ষা আমার বলে, আমার বোন আমি চিনি। আমি প্রথম থেকেই বলছিলাম যে ওর মতো ক্রিমিনাল এই দুনিয়াতে নাই, ও যে কি করবে, ও আমার বোন তো আমি চিনি। ও তোমার ওই শহীদ ভাইয়া তোমাকে আগে পরে ঠিকই বাড়িতে আনতো, কিন্তু ও বাচ্চা থাকতে কখনোই আনতে দিবে না। ও তোমার নামে এমন কথা মানে দুলাভাইকে বলছে যে দুলাভাই জীবনও বাইচা থাকতে তোমার এই পরিবার আসতে দিবে না। তখন আমাকে বলতেছে, তুমি তো বোকা, আমার বোনের আমি চিনি, আমার বোনের গায়ে যেই রক্ত আমার গায়ে একই রক্ত, যুদ্ধ আমি আমার বোনের সাথে করব, তোমার কিছু করা লাগবে না, তুমি চুপচাপ থাকো, আর আমি তোমার যেদিন ফোন দেবো তুমি এদিন বাড়িতে চলে আইবা। আমি বলি, বর্ষা তুমি কি করবা, আমার বাসায় থেকে তুমি কি করবো? বলে, আমি কি করবি এবার শুধু তুমি দেখবা, এবার শুধু তুমি দেখে যাবা যে আমি কি করি, আমার ক্ষমতা কি, আমার পাওয়ার কি, এবার তুমি দেখবা। তুমি জাস্ট চুপ করে থাকো, তোমার কোনো কথা বলার দরকার নেই, তুমি কিচ্ছু বলার দরকার নেই, আমি করব। আমি বললাম, এমন কিছু করো না যেটার কারণে তুমি কালারিং হয়ে যাও। আমাকে বলে, না তুমি কারোর সাথে কথা বলবা না, তোমার নাম্বার তো কারোর কাছে নাই, সো তোমার কেউ কলও দিবে না, তুমি কেউ কারোর উৎসর্গ হয়ে কল দিও না, আমি তোমার যেদিন কল দেবো তুমি এদিন বাড়িতে চলে আসবা। ও কি করছে ও জানে, মানে বর্ষা মূলত কি করছে এটা ও জানে, আমি কিন্তু কিচ্ছু জানি না। বর্ষা আমার এই কথা কোয়ার 3 দিন পরে আমি শহীদ ভাই আমার কল দিয়ে বলতেছে যে, সৈকত মানে আমার কল দিয়ে বলতেছে আমার এই নাম্বার সম্ভবত বর্ষার কাছ থেকে নিচে, কারণ বর্ষার স্যার তো কারো কাছে নাম্বার ছিল না। শহীদ ভাই আমার কল দিছে, নাম্বারটা আমি চিনি না, দেশে গিয়ে নতুন একটা নাম্বার কল দিয়ে বলতেছে, সৈকত বাড়িতে আয়। এমনি শুধু এটাই বলছে ফোন দিয়ে যে, সৈকত তুই বাড়িতে আয়, আমি তুই শহীদ ভাইয়া। এ বলো, ভাইয়া তখন ফোনটা কাটলো। তখন বর্ষার কল দিয়েছে, বর্ষা ভাই আমার নাম্বার পাইছি, কই তুমি কি আমার নাম্বার দিছো? বলে, হ্যাঁ আমি নাম্বার দিছি। ভাইয়া তোমার আসতে বলছে না? আমি বলে, আসতে বলছে। ভাবে তুমি আসতেছো না কেন? আমি বললাম যে, ভাই আমার হঠাৎ করে আজকে এত মাস পরে ফোন দিয়ে বাড়িতে যেতে বলবে কেন? বন্যা ভাবি কই? ও আমারে বলে, দেখো বন্যা এই বাড়িতে নাই, এ বাড়িতে আমি আছি, তুমি আসবা। আমি বলি, দেখো এটা ভালো হবে না। আমাকে বলে, আমি তোমাকে আসতে বলছি না, তুমি আসবা, তুমি আসো, বাকিটা আমি বুঝতেছি। অনেক মাস পরে আমি তখন ঢাকা থেকে রাজশাহীতে রওনা দিলাম। রাজশাহীতে গেছি বাড়িতে যাওয়ার পরেই মানে এমন একটা অবস্থা, ভাইয়া মোটামুটি মানে খুশি, কিন্তু আম্মুর মুখটা খুব কালো। আব্বু তো আসলে অনেক বছর ধরেই দেশে আসে না, বা আব্বুর কোনো খোঁজখবর আছে, আমাদের সাথে যোগাযোগ আছে, টাকা পয়সা দিচ্ছে, কিন্তু বাড়িতে আসে না। অনেকে বলে আমার আব্বু নাকি ইতালিতে বিয়ে করছে, এটা আল্লাহই ভালো জানে, আমরা কখনো দেখি নাই, বা এটা মানুষের বলা কথা আর কি। যাই হোক, আব্বুর জায়গায় আব্বু পড়ে আছে, ওইতে আম্মু তখন খুব মুখ কালো করে আছে। বাড়িতে আসছি রাতের বেলায়,
মানে শেষ রাতের দিকে আসছি। আসার পরে ভাই আমাকে মোটরসাইকেলে করে মানে আমাদের স্টেশন থেকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়েছি, ঘুমাইছি। সকালে ঘুম থেকে উঠছি, উঠার পরে ভাই আমার বলতেছে যে সৈকত চল মার্কেটে যাবো। বললে মার্কেটে কেন? বলে চল মার্কেটে যাইয়া। ভাইয়া বলতেছে যে আজকে রাতে তোর বিয়ে হবে, তুই কেনাকাটা কর। বললাম কার সাথে বিয়ে হবে? বলে কেন, বর্ষার সাথে। আমি তো তখন একদম আসমান থেকে পড়ছি, ভাই কী বলে ভাই আমারে যে বর্ষার আমি এখন বিয়ে করবো। বললাম ভাইয়া বুঝলাম না। পরে তোর বোঝার দরকার নেই, যা বলছি তাই তুই তো আমার মতো বলদ, চালাগুলো তার এই ঘটনা ঘটাই দিনা, কেনাকাটা কর। পরে ভাইয়ের কথা মতো আমি কেনাকাটা করলাম, আমার জন্য করলাম, বর্ষার জন্য করলাম, ভাইয়ের জন্যও করলাম। বাড়িতে আসছি, দেখি যে কেউ মানে ওটাতে রাজি নেই, শুধু ভাইয়া একমতে, ভাইয়া নিজের মতে ভাই কাজে ডেকে নিয়ে আসছে এবং বর্ষার মায়েরে আনছে। মানে বন্যা ভাবি নাই, বন্যা ভাবি বাড়িতেও নাই, বন্যা ভাবি কাছে আমি জানি না। বর্ষার মারে আনছে, আনার পরে বর্ষার আম্মা আসছে, আইসা উনি সাক্ষী ছিল। পরে ভাইয়ের বিয়েটা যেমন হয়েছে চুরি করা মোবাইলে, ওরকম করেই প্রায় মানে গোপনেই তখন আমার বর্ষার সাথে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে রাত 12টা 12:30টার দিকে তখন ভাইয়া নিজের হাতে বাসরঘর বানাইছে। কেউ নেই কিন্তু, ভাইয়া সব করতেছে, বিয়ে কাজী আনা, টাকা পয়সা খরচ করা সবই ভাইয়া বাসরঘর বানালো। এবং বাসরে আমি তখন বর্ষারে নিয়ে ঢুকলাম। ঢুকে আমি বর্ষারে বলছি, বর্ষা দেখো তুমি আমার কাছে জাস্ট আগে সত্য কথাটা বলো যে এটা কীভাবে হইল, এই যে ঘটনাটা এটা কীভাবে হইল, মানে এইটার কারণটা কি, মানে তুমি কি করছো। আমারে বলে আমি তোমার ভাইয়াকে ডেকে, শহীদ ভাইয়াকে ডাইকে আমি শহীদ ভাইয়ের কাছে সব সত্য কথাগুলো বলে দিছি যে ভাইয়া আসলে মূলত মানে সৈকতের কোনো দোষ নাই, সৈকতকে এইভাবে ফাঁসানো হয়েছে। এবং আমি দেলোয়ার ভাইয়ার হচ্ছে মোবাইলের যে দেলোয়ার ভাই যে চালাইতো, ফেসবুক চালাতো, সেই ফেসবুক আমি হ্যাক করছি। দেলোয়ার ভাইয়ের মোবাইল হাতে নিয়ে আমি দেলোয়ার ভাইয়ের মোবাইলে ফেসবুক হ্যাক করছি, কইরা আমি দেলোয়ার ভাইয়ের সাথে আমার বোনের যত কথা হয়েছে ভয়েস রেকর্ডে বা ছবিতে ভিডিওতে আমি সব এগুলো তোমার ভাইকে দেখাইছি। মানে আমি শহীদ ভাইকে দেখাইছি, শহীদ ভাইকে সব কিছু দেখাইছি যে দেখেন ওরা বাচ্চার বিষয়ে ওরা কথা বলতেছে। এবং এই যে ঘটনাটা আমার বোন যেটা ঘটাইছে এটা দেলোয়ার আমার বোনকে শিখিয়ে দিছে যে তুমি এমনি একে ফাঁসাই দাও, মানে তোমাকে ফাঁসাই দেওয়ার জন্য এটা শহীদ মানে দেলোয়ার ভাইয়া বলছে। দেলোয়ার ভাইয়া বলার কারণে কিন্তু বন্যা এগুলো করছে। তখন তোমার ভাই সব ডকুমেন্টগুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারছে যে হ্যাঁ এটা মূলত তোমার ভেবি ছিল না, দেলোয়ারের ভেবি ছিল এবং তোমাকে ফাঁসানো হয়েছে, তুমি পরিস্থিতির শিকার এবং আমাকে পাওয়ার জন্য তুমি এগুলো করছো। আমি ভাইকে সব কিছু বলছি। বলার পরে ভাই ইমোশনাল হয়ে কান্নাকাটি করছে। দেন ভাইয়া নিজে থাইকা আমাকে বিয়ে করাইছে, কিন্তু কেউ রাজি ছিল না। তোমার আম্মু রাজি ছিল না, তোমার আব্বু বিদেশে রাজি না, কেউ রাজি না, ভাইয়া একা মতে বিয়ে করাইছে। ভাই এই ঘটনা যে ঘটবে এই পর্যন্ত আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাসর হলো। হওয়ার পরে বন্যাভাবেই তখন হচ্ছে ওদের বাড়িতে, মানে ওনাদের বাড়িতে। তো কয়েকদিন পরে ভাইয়া আমার বলতে তুই শ্বশুর বাড়িতে যাস না কেন? ভাই আমি বললাম যে ভাই তুমি বিয়ে করো। ভাইয়া বিয়ে শাদী করবে না, ভাই ইতালিতে চলে যাবে, এটা ভাইয়ের প্ল্যানিং। এবং বলে তুই শ্বশুর বাড়িতে যাস না কেন? আমি বললাম যাবো আর কি। এরকম করে কিন্তু আমি শ্বশুর বাড়িতে যাই না। এরকম করতে করতে ভাইয়ের ইতালি ভিসা আসছে, ভাইয়া তখন ইতালিতে চলে গেছে আমার আব্বুর কাছে। ভাইয়া ইতালি চলে গেছে, তখন আমি বাড়িতে আসছি বর্ষারে নিয়ে। বন্যা তো নাই, বন্যা ওদের বাড়িতে। এরকম করে যাতায়াত করতেছি। মাঝে মাঝে বর্ষা একদিন আমার বলতেছে যে চলো আমাদের বাড়িতে, যেতে চাই না। এরপরেও গেছি, মানে ওর কথা মতো, বর্ষার কথা মতো যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি, করে একই রুমে আমি বসে আছি, বন্যা ভাবিও তখন বসে আছে। বন্যা ভাবি এসে আমার পা ধরে চিৎকার করে কাঁদতেছে যে ভাইয়া আমার ভুল হয়ে গেছে, তুমি আমরা মাফ করে দাও। আমি বলি এখন আর আমার কাছে ক্ষমা চাই লাভকে, ভাই তো বিদেশ চলে গেছে। ভাইয়া বিদেশ চলে যাওয়ার আগে যদি আমার পা ধরে ক্ষমা চাইতা তাহলে আমি ভাইয়ারে ম্যানেজ করে তোমার আবার আমাদের ঘরে নিয়ে যাইতাম। পরে বলে যে না, তোমার ভাইয়া তো আমাকে নেবে না এবং আমি আর তোমার ভাইয়ের সংসার করতেও চাই না, কিন্তু আমি তোমার অনেক কষ্ট দিছি, তোমার অনেক সাজা দিছি, তুমি অনেক কষ্ট পাইছো, তুমি আমার মাফ করে দাও। আমার মনে কোনো অভিযোগ নাই। আমার হচ্ছে ঠিক আছে, সমস্যা নেই, আমি কারো মানে আপনার উপরে কোনো অভিযোগ নেই, আপনি তো আমার মানে ভাইয়ের বউ, আপনি আমার ভাই আপনাকে তালাক করুক বা যাই করুক, বাট আপনি আমার কাছে সবসময় আমার ভাবির জায়গাটাতে আপনি সবসময় থাকবেন। আপনি এরকম কোনো কিছু মনে করেন না যে আপনি এইসব করার কারণে আমি আপনার ঘৃণা করছি বা আপনার খারাপ কিছু বলছি, এরকম কিছুই না ভাবি। সেও উনি সাথে অনেক ভালো হয়ে গেলাম। উনি তারপরে বর্ষা মাঝে মাঝে ঘুরতে, উনি আমাদের বাড়িতে আসতো না, ও কখনোই আসতো না, বাট আমি ওর সাথে ঘুরতে যেতাম, এখানে ওইখানে যেতাম। এরকম করতে করতে একটা সময় বর্ষা তখন বাচ্চা কনসেপ্ট করার পরে একদিন মানে রাতের বেলায়, অমাবস্যা রাত ছিল, অমাবস্যা রাতের বেলায় তখন আমিও শুয়ে আছি, বর্ষাও শুয়ে আছে। তো বর্ষা হঠাৎ করে মানে কেমন যেন একটু অন্যরকম কণ্ঠে কথা বলতেছে, মানে লাইক এরকম ছিল যে আমাকে বলতেছে যে তুই বুঝবি, মানে এরকম করে একটু পুরুষের কণ্ঠে, একদম পুরুষের কণ্ঠে, মানে তুই বুঝবি। তুই তাকায় কী রে, কী কয়, মানে ও কী কয়, তুই বুঝবি, আমার এটা বলে, মানে কণ্ঠটাই কেমন জানি চেঞ্জ। তাহলে কী রে কণ্ঠ চেঞ্জ, মানে একটু নাকে বাজায় কথা বলতেছে, পুরুষ মহিলা মিক্সড এরকম কণ্ঠ।
পরে আমি বললাম যে এটা কি, আর আমি ডাকলাম, ও তখন উঠছে। ওই দিন কিন্তু প্রথম আমি খেয়াল করলাম বিষয়টা। এরকম করতে করতে এর 2 দিন পরেই হঠাৎ করে ও মানে বাচ্চা, পেটের যে বাচ্চা ছিল না, এই পেটের বাচ্চাটাকে ও পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, রক্ত বেরোতে আছে, এমন একটা অবস্থা। পেটে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। পরে বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে ও কেমন যেন একটু আচরণ কথাবার্তা একটু সুবিধা না, একটু ও খারাপভাবে কথাবার্তা বলে, কেমন যেন ওর ভিতরে একটা পরিবর্তন। পরে আমার আম্মা তখন কি করলো, আমার তো ওর উপরে রাগি, বসার উপরে রাগি, তো পরিবারে তো আর কোনো মানুষ না, আম্মু বসার কোনো কথা শুনতে রাজি নেই। ডাক্তারের কাছে নেও না, ডাক্তারের কাছে নিয়ে যায় আমি, কিন্তু আম্মু কোনো গুরুত্ব দেয় না। এইভাবে প্রায় মাস 6 মতো কেটে যায়। মাস 6 পরে বসার অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং বসার উপরে সবাই রাগ। বন্যা তো রাগ একটু ভালো হয়েছে, বন্যা যদিও এই অবস্থার ভিতরে বন্যা কিন্তু আবার আমাদের বাড়িতে 2 দিন এসে বসারে দেখেও গেছে। শুধু বন্যাই একটু ভালো বসার সাথে, বাট বসার আব্বা আম্মাও বসার সাথে কথা বলে না, আমার ফ্যামিলির কেউ কথা বলে না, এবং সবাই বসার উপরে রাগ, বর্ষা কেন আমার সাপোর্ট নিয়ে এই কাজগুলো করছে। 6 মাস পরে আমি রাতের বেলায় কিছু জিনিস উপলব্ধি করি যেটা খুবই খারাপ। মনে হয় যেন ওর সাথে কোনো একটা কিছু শারীরিক সম্পর্ক করে। কীভাবে বলি ভাই, কেউ খারাপভাবে নিয়েন না। ওর পায়জামা মাঝে মাঝে ছিঁড়া পাইতাম, পায়জামা যে পড়ে আছে এটা ছিঁড়া, ফাট করে পায়জামা চিত্রটা চিৎকার দিয়ে উঠতো, কী হয়েছে বর্ষ, তুমি কি আমার ধরছো? আমি বললো কই, আমি তোমার ধরলাম, তো পায়জামা ছিল কেমনে? পরে কিছু জিনিস আমার কাছে একটু ডাউট লাগছে যে মেবি সামথিং ইজ রং। আমি তখন প্রথমে একটা কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের কাছে আমি যাই, গিয়ে বলি কবিরাজ আমার বলে যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসেন। পরে আমি বসারে নিয়ে যাই, নিয়ে গেলে কবিরাজ হাতে ধরে হাতটা ছেড়ে দিয়ে বলতেছে, এত মাস পরে নিয়ে আসছেন, এত লেট করলেন কেন? আমি বললাম যে বুঝলাম না, এত লেট। পরে বলে এত লেট করলেন কেন, এটা তো আজকে প্রায় 7 থেকে 8 মাস ধরে ওকে ব্যবহার করে যাচ্ছে, লেট এত করলেন কেন? আজ কাজ হবে না। আমি বললাম কাজ হবে না বলে কাজ হবে না, আর এটা ওর ব্লাডের সাথে মিশে গেছে, এটাকে সরাইতে পারবেন না। ওর সাথে একটা খারাপ জিন আছে, পুরুষ জিন, ওই জিনটা আছে ওর সাথে, এখন এটা ওরা ইউজ করতেছে, এবং এই জিনটা শোয়ার করছে ওর পরিবারের মানুষকে বলে, হ্যাঁ পরিবারের মানুষ করছে এটা, ও রক্তের মানুষে করছে, ওর রক্তের মানুষের উপরে জিনটা শোয়ার করছে। এই কবিরাজ থেকে আরেক কবিরাজের কাছে নিয়ে গেছি পরে আমাদের রাজশাহীতে। ওই কবিরাজও তেমন কিছু বলে না। লাস্ট পর্যন্ত আপনার রংপুরে একটা কবিরাজ পাইছিলাম বর্ডার এরিয়াতে, উনি হিন্দু মহিলা কবিরাজ। ওই মহিলা কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে মহিলা কবিরাজও একই কথা বলে যে এটা ওর ব্লাডের সাথে মিশে গেছে, ও যা কদিন বাচ্চা থাকবে এটাও সাদা থাকবে, ওকে তাবিজ তোমার দিলে হয়তো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 15 দিন ভালো থাকবে, এরপর এটা আবার চলে আসবে, এটা সরানো সম্ভব না। আর এটা ডিরেক্টলি নাম বলে দেয়, এটা বন্যা করছে। বন্যা কি? যে বন্যার বড় বোন বলে, বড় বোনে করছে। ওরা খাওয়াই দিয়া এমনভাবে জিন ওর সাথে শোয়ার করাই দিছে, ওরা খাওয়াইয়া এমনভাবে শোয়ার করাইছে, ওই জিন আর যাবে না, ওরা ছাড়বে না। আপন ভাই বিশ্বাস করবেন না, মনে হয় আমি আমাদের অনেক জায়গাটাকে বিক্রি করছি, আমি কিচ্ছু রাখি নাই। আমার মনে হয় আমার বড় ভাই বিদেশ থেকে আমি ওর ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেছি, 1 বা না 4-4 বার ইন্ডিয়া নিয়ে গেছি, ইন্ডিয়াতে কিছু করতে পারিনি। শ্রীলঙ্কা নিয়ে গেছি কবিরাজের কাছে, শুধু শ্রীলঙ্কাও কিছু করতে পারিনি। হ্যাঁ, কবিরাজের কাছে নিলে কবিরাজ একটা কন্ট্রাক্ট করে 5 লাখ 10 লাখ, 5 লাখ টাকা দেন কাজ হবে, 5 লাখ টাকা দিয়ে দিই কাজ হয়, কিন্তু ওই যে 1 মাস, বড় জোরে 1 মাস এই থাকেন, 1 মাস পরে আবার চলে আসে। এক রাতে আমি ওর পায়ে ধরে কান্না করি যখন এটা ওর সাথে শোয়ার হয়েছে, কেন এরকমটা করতেছে আমার বউয়ের? বর্ষার কণ্ঠে, ওই পুরুষের কণ্ঠ, ওই জিন তখন আমাকে বলতেছে যে দেখ, আমি একটা পুরুষ, তুইও একটা পুরুষ, একটা পুরুষের সাথে একটা পুরুষ ঘুমাইলে ভালো লাগে না। তুই তোর বউয়ের সাথে সব কিছু করতে পারবি, আমি দূর থেকে দেখবো, আমি মজা নিব, কিন্তু অন্যরকম মজা নিব। তুই মহিলা হয়ে যা, মেয়ে হয়ে যা। আমি তখন বললাম মেয়ে হয়ে যাবো বলে, হ্যাঁ মেয়ে হয়ে যা, তুই মেয়ের পোশাক পরবি, মেয়ের মতো চলবি, তাহলে আমি যদি একটা ছেলে, তোরে দেখে আমার ভালো লাগবে। একটা ছেলের সাথে তো একটা ছেলে থাকতে পারে না, আমি যদি একটা ছেলে, তুই একটা মেয়ে হয়ে যা। আমি বললাম তুই ছেলে বলে, আমি তোর বউর সাথে আছি কিন্তু আমি ছেলে, তুই মেয়ে হয়ে যা, তাহলে তোর সাথে আমার জমবে ভালো, দুজনে মিলে আমরা খুব মজা করতে পারবো, মেয়ে হবি না বল। এই বলেই বর্ষাকে মারা শুরু করে। আমি মারিস না, ওরা মারিস না, কী করতে হবে বলে, যা 3 পিস পর, আমার 3 পিস পর, আমার ওর 3 পিস পরে রাতের বেলায়, নুপুর পরই
এমনি শো অমনি শো, সব কথা তো আসলে বলা যায় না। আমার সাথে এমন কিছু কাজ করে ভাই যেগুলো আমি আসলে বলতে পারবো না, এখানে বলার মতো কোনো ভাষা নাই। এগুলো বর্ষাই করে। বর্ষা আমার উপর উঠে, মানে সোজা কথা যেটা আমি নারী হয়ে যায়, বর্ষা পুরুষ হয়ে যায়। আমার হাঁটার সময় থাপড় দেয়, কোমর দুলে হাঁট, মাঞ্জা তুলে হাঁট। তুই যদি না এইভাবে না করিস তাহলে কিন্তু আমি তোর বরে মেরে ফেলবো। এই বর্ষারে মারা শুরু করে, বর্ষার গলা ফুলে যায়, হাত ফুলে যায়, এমন অবস্থা যেগুলো আসলে বলার মতো কথা নাই। কিন্তু বন্যা এখান থেকে ঢাকায় চলে গেছে, পরে রাজশাহী থেকে ঢাকায় চলে গেছে, কোথায় জানি চাকরি করে, কিসে চাকরি করে জানি না, চাকরি করার জন্য ঢাকায় চলে গেছে। মানে বন্যা আমার ভাবি, বড় ভাবি। আর এই যে বর্ষার এত সমস্যা হচ্ছে, বর্ষার বাবা মা কিন্তু একটা বারের জন্য খোঁজ খবর নেয় না। বর্ষার বাবা মা বলছে যে বন্যার যা করছে, বন্যা সংসার করুক, তোরা আমরা অন্য কোথাও বিয়ে দিই। কিন্তু বর্ষা পুরো পরিবারের এগেনিস্টে গিয়ে, সবার এগেনিস্টে গিয়ে বর্ষা শুধুমাত্র আমার পক্ষে থেকে আজকে বর্ষা সবার কাছে অবহেলিত, এবং আমার আব্বা আম্মার কাছে অবহেলিত। বর্ষা এটা কেন করলো? আমার আব্বা আম্মু বিষয়টা জানতে পারার পরে বর্ষার বলছে যে বাদ দাও, যা হবার তা হয়েছে, আমরা পরে শহীদের এই সৈকতে নিয়ে আসবো, তুমি চুপ থাকো। কিন্তু বর্ষা চুপ থাকে না, বর্ষা সব আমার ভাইকে জানাই দিছে। ভাই রাতে হঠাৎ করে আমাকে লাইট দেয়, উঠ, নুপুর পরি, হাফ প্যান্ট পর, গেঞ্জি পর, এবং নাচ, মেয়েদের মতো করে নাচ, মেয়েদের মতো করে হাঁট, মেয়েদের মতো করে শো, মেয়েদের মতো করে ঘুমা। মানে কী যে করে ভাই, এগুলো আসলে মুখে বলার মতো ভাষা নেই, বলতে পারবো না। এগুলো তো করতে একদিন আমার খুব জ্বর, মানে এত জ্বর উঠছে বলার মতো না। আমার বলতেছে তুই এখন শর্ট পোশাক পরবি, আমারে বলে, মানে বর্ষার কণ্ঠে আমারে বলে শর্ট পোশাক পরবি। বর্ষা বলতেছে, মানে ওই জিনটা বলতেছে আর কি। ওর অনেক বড় একটা নাম ছিল, এটা মুসলিম না, হিন্দু জিন ছিল, না জিনটা হিন্দু ছিল। তো বলে এটা পর। আমি বলে আমি পড়বো না, আমার খারাপ লাগতেছে, আমি অসুস্থ। ওরা বলে পড়তে বলছে পর, না পড়লে কিন্তু তোর বরে মেরে ফেলবো। ভাই আমার 100-র উপরে আমার গায়ে জ্বর, আমি শোয়াতে করতে পারি না। আমার বলে হাফ প্যান্ট পরতে, গেঞ্জি পরতে, মেয়ের মতো করে হাঁটতে, এগুলো সারা শুধু এগুলোই বলে, হাফ প্যান্ট পর, গেঞ্জি পর, মেয়ের মতো করে হাঁট। আমি যখন ওর কথা শুনতেছি না, বর্ষারে মারে, আমি ওর পায়ে ধরে, মারিস না, তোর পায়ে ধরে মারিস না। এভাবে আমি ঘুমিয়ে যাই, মানে শরীরটা দুর্বলতে ঘুমিয়ে যাই। সকালে ফজর আজান দিলে আমার ঘুমটা ভাঙে। আমি ভাই সালোয়ার কামিজ পরেই ঘুমাইতাম সবসময়। ওর সাথে ঘুমাইলে আমি সালোয়ার কামিজ পরেই ঘুমাইতাম, নাহলে ওরা মারতো। সালোয়ার কামিজ পরে মেয়ের মতো করে ঘুমাইতাম। ওহ রে ভাই, সকালবেলা ফজর আজান দিচ্ছে, ঘুম থেকে উঠছে, বর্ষার এই গলাটার মধ্যে মনে লাল হয়ে আছে, পুরো শরীরে মায়ের দাগ। ডাক দিয়ে বর্ষা কথা বলে না, যেন কথা বলে আমি বুঝে গেছি যে রাতে বলছে তোর বলে মেরে ফেলবো। চিৎকার দিছে, তখন পাশের ঘর থেকে আম্মা দৌড়ে আসছে, দাদা দৌড়ে আসছে, মারা গেছে। আমার বর্ষা মারা যাওয়ার পরে ওর বাপ মা দৌড়ে ছুটে আসছে। বর্ষা মারা যাওয়ার পরে বন্যার বোন ঢাকা থেকে দৌড়ে আসছে, আমার বোন মরে গেছে। বন্যার কান্নায় কেউ ধরে রাখতে পারতেছে না, বন্যারে কেউ ধরে রাখতে পারতেছে না। বন্যা এমনভাবে চিৎকার করতেছে, আমার বোন মরে গেছে, আমি কেন বাইসা থাকবো। মাথা পাঠাই ফেলতেছে দেওয়ালের সাথে পিঠটা। আমি জাস্ট তাকে আছি, হাইরে অভিনয়। আমার এই বর্ষা কত চিৎকার করছে, ওর বাপ মায়ের একটা দেয়াল, ওর বাপ মা আসে নাই, বর্ষার চেহারাও দেখবো না। বন্যা নিজে জিনিস শোয়ার করলো আজকে, বর্ষা মরে যাওয়ার পরে বন্যা নিজেও চিৎকার করে কাঁদতেছে, আমার বোন, আমার কলজার বোন কেমনে চলে গেল। খবরের শুয়ে আমিও চিৎকার করে কাঁদছি। শেষ পর্যন্ত 1 বছরের মতো দেশে ছিলাম। মারা যাওয়ার পরে আম্মু বয়ে ভিসা পাঠাইলো ইতালিতে, তখন ইতালিতে গেলাম। ইতালিতে যাওয়ার পরে আরেকটা জিনিস দেখলাম, কি আর করবো, মনের তো বুঝাইতে হবে। ইতালিতে গিয়ে দেখলাম যে আমার আব্বু ইতালিতে বিয়ে করছে, এক চাইনিজ মহিলার বিয়ে করছে, ওইখানে আমার ভাই বোন আছে। আব্বু এই জন্যই দেশে আসতো না। আম্মুর বলে আম্মু তুমি চলে আসো, আম্মু আর দেশে আসে না, আম্মু আর বিদেশে আসে না, আম্মু ওখানে পড়ে রয়েছে। দাদা মারা গেছে, দাদা মারা যাবার 4 মাস পরে দাদিও মারা গেছে। ভাইয়া আম্মু শুধু দেশে দেখে বলে তোরা দেশে আয়, বিয়ে শাদি কর, দেশে আয়, বিয়ে শাদি কর। আমি আর কয়দিন এভাবে একা থাকবো। কিন্তু ভাই বিয়ে শাদির উপর থেকে মনটা পুরোপুরি উঠে গেছে।
ভাইয়া অনেক চেষ্টা করছি কিছু করার জন্য শহীদ ভাই, কিন্তু ভাইও করতে পারে না। ভাইও আজকে বিয়ে করেন, আমিও করিনি, ইতালিতে পড়ে আসি। বাবা আসলে ওই টাকা পয়সাই দেয়, কিন্তু কখনো আমাদের বাসায় আসে না। বড় ভাইয়ের আমি একই বাসায় থাকি, এবং বড় ভাইয়ের আমি প্রতি রাতে আপনার গল্পগুলো শুনি। আপন ভাই খুব ভালো লাগে, আপনার গল্পগুলো শুনি, প্রতি রাতেই শুনি আমি আর ভাইয়া, শুয়ে শুনে ভালো লাগে। এবং সেই জায়গা থেকে ভাইয়ার আমি উদ্বুদ্ধ হয়ে আমাদের এই কথাগুলো আপনাকে লিখলাম, জানাইলাম। যদি আপনি এটাকে ভালো মনে করেন, যেহেতু গল্পটা অনেক সেন্সিটিভ, যদি আপনার কাছে মনে হয় যে প্রচার করার মতো, আপনি প্রচার করতে পারেন, আমরা অনুমতি দিলাম। ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, আমি সৈকতের গল্পের শেষে কিছু কথা বলবো, বাট এর আগে একটা কথা বলি। আপনারা যারা গল্প আমাকে, আমি ইদানিং ধরে খুব খারাপ একটা জিনিস দেখতেছি, আপনারা পুরোটা গল্প আমাকে ইমোতে লিখে পাঠিয়ে দিচ্ছেন, পুরোটা গল্প আমাকে ইমেলে লিখে পাঠাচ্ছেন। এত কষ্ট করে গল্প লেখার কোনো দরকার নাই। এই কাজটা যারা করেন তারা খুব খারাপ করেন। জাস্ট গল্পের কিছু অংশ লিখেন, যে গল্পটা আমার ভাইয়া, আমার নাম এটা, আমার বাড়ি এটা, আমার গল্পটা এই রিলেটেড, বা গল্পের কিছুটা অংশ, জাস্ট 2-3 কলিতে জাস্ট পুরোটা গল্প, যে ভাই গল্পটা এই ধরনের গল্প, এটাই লেখেন। এর বেশি আপনারা লিখেন না। আমি মানে দেখি যে আপনারা পুরো গল্প লিখে শেষ করে ফেলতেছেন ইমোতে, বা এখানে ওইখানে পুরো গল্প লিখতেছেন। পুরো গল্প লেখার কোনো প্রয়োজন নেই। আপনার আমার সাথে, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ইমো নাম্বার আছে, আমি ইমো কলগুলো রিসিভ করি, ইমো নাম্বার দেওয়া আছে, ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইমেল আছে, ইমেলে ফোন করতে পারেন যে আপন ভাই আমি একটা গল্প বলবো, আমি আপনার কাছ থেকে সরাসরি গল্প নিতে পারি, বা আমার লোকজন আছে তারা সরাসরি গল্প নেবে। কিন্তু এইভাবেই পুরোটা গল্প লেখার দরকার নেই, কারণ আমার কাছে আসলে নিজের কাছে খারাপ লাগে যে আপনার গল্পগুলো 3 দিন 4 দিন ধরে লেখেন, এরপরে যদি গল্পটা প্রচার না হয় আপনাদের মনেও কষ্ট যায়। তো যার জন্য আমি বলবো যে আপনার গল্প আমাকে একটু যদি লিখতে হয়, তবে গল্পের মূল কথাটা একটু লিখে পাঠান, এবং এরপর আমার সাথে যোগাযোগ করেন। যাই হোক বন্ধুরা, আমি সৈকতের গল্পে যাই। গল্পটা আসলেই হৃদয়ে স্পর্শ করার মতো খুবই কষ্টকাতর একটা গল্প ছিল। সৈকত ভাই এই মুহূর্তে ইতালিতে আছে, এবং শহীদ ভাই তিনিও ইতালিতে আছে। এবং ওনার সাথে আমার লাস্ট যখন কথা হয়, বন্যার কথা জিজ্ঞেস করলাম, বাট উনি বললো যে বন্যার বিয়ে হয়েছে কি হয় না উনি জানে না, বাট বন্যা ঢাকায় থাকে। এদের ঢাকাতে আবার খুব ভালো ডিমেন্ড আছে, এই ধরনের মানুষগুলোর, বন্যার কোয়ালিটি মানুষগুলোর ঢাকাতে খুব ভালো ডিমেন্ডেবল অবস্থায় থাকে। ফার্স্ট কথা হচ্ছে যে বিয়ের আগে বাচ্চা নিয়েছে, এবং বিয়ের আগে বাচ্চা নিয়েছে সেটাও কিন্তু খুব বাজে কোনো বিষয় না, অনেকেই হয়তো নেয়, বা এটা হচ্ছে অন্য কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটা, যে মেয়েটা শুরু থেকেই খারাপ ছিল, বন্যা নামের এই মেয়েটা শুরু থেকেই খারাপ ছিল, এবং সে একরকম ব্ল্যাকমেল করে এই পরিবারে ঢুকছে, এবং ঢোকার পরেই যে পরিস্থিতিগুলো সে তৈরি করলো, আমি অবাক হয়ে গেলাম যে নিজের রক্তের বোনের জন্য সে নিজে জিন শোয়ার করে দিল। আর এই জিনটা তার বোনকে যা করছে, সব কথাগুলো তো আসলে ইউটিউবে বলা পসিবল না। শুধু এইটুকুই বলি যে একটা পুরুষ একটা মহিলার সাথে যা করে, বা একটা মেয়ের সাথে যা করে, ঠিক ওই জিনটা, বর্ষার সাথে শোয়ার হওয়া জিনটা সৈকত ভাইয়ের সাথে ঠিক তাই করতো। এগুলো আসলে বলার মতো না, যে বলতে পারতেছি না, শুধু এইটুকুনই বলে উনি খুব কষ্ট করছে শুধুমাত্র বউয়ের সাথে থাকার জন্য, শেষ পর্যন্ত পারলো না। যাই হোক, বন্যা ভালো আছেন আপনি, বন্যা সবসময় ভালো থাকে। বন্যা যেদিকে আসে এদিকে মানুষের দুর্ভোগ, এবং আপনিও আপনার দুর্ভোগটা দেখে দিলেন। নামগুলো রিয়েল ছিল, বন্যা বর্ষা, এই 2টা নাম রিয়েল ছিল। তো যাই হোক বন্ধুরা, এই গল্পের যদি আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাস্তবতা বোঝানোর জন্য হয়তো অনেক মানে যে কথাগুলো বলার মতন এগুলো বলে ফেলছি। এবং এই গল্প নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি রিপ্লাই করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। হ্যাঁ, শীত চলে যাচ্ছে, আপনারা ঘুরতে যাচ্ছেন না কেন? আমার ঘুরতে খুব ভালো লাগে, আপনারাও ঘোরাফেরা করবেন। উইন্টারে ঘোরার মজাটাই আলাদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।